নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দুই বাড়ি, আজের দ্বিতীয় পর্ব। নিধুর মা চোখ মুখ ও কথার ভাবে বিনয় ও সৌজন্য প্রকাশ করতে গিয়ে যেন গলে পড়লেন। মঞ্জু খানিক বসে চলে যাবার সময় বারবার করে বলে গেল, নিধুদা এলেই যেন তাদের বাড়ি যায়। বেলা 9:30টার সময় নিধু মঞ্জুদের বাড়ি গেল। এই সময় থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত দিনটা যে বিচিত্র অনুষ্ঠান, আমোদ ও পানভোজনের ভেতর দিয়ে কেটে গেল, নিধু বা তাদের বাড়ির কেউই জীবনে ওরকম কখনো কিছু দেখেনি। মঞ্জুর বিশেষ অনুরোধে নিধু ছোট একটা কবিতাও লিখে দিল মঞ্জুর বাবার জন্মদিন উপলক্ষে। তাতে তাকে ইন্দ্র, চন্দ্র, বায়ু, বরুণের সঙ্গে তুলনা করা হলো, যুগপ্রবর্তক ঋষিদের সঙ্গে তুলনা করা হলো, মহামানব বলা হলো। বলবার বিশেষ কিছু বাদ রইল না। মঞ্জু নিজের একটি ক্ষুদ্র রচনা পাঠ করল, কয়েকটি গান গাইল, একটি কবিতা আবৃত্তি করল। সে যেন এই অনুষ্ঠানের প্রাণ। সে যেখানে থাকে তাই মাধুর্য ও সৌন্দর্যে ভরিয়ে তোলে। সে যেখানে নেই তা হয়ে ওঠে প্রাণহীন। অন্তত নিধুর তাই মনে হল। মঞ্জুর বাবাকে মঞ্জু নিজের হাতে স্নান করিয়ে শুভ্র গরদ পরিয়ে পিঁড়িতে বসালো, গলায় নিজের হাতে তৈরি ফুলের মালা দিয়ে কপালে নিজের হাতে চন্দন লেপন করল। তারপর যা কিছু অনুষ্ঠান হলো সবই তাঁকে ঘিরে। নিধুর মা এমন ধরনের উৎসব কখনো দেখেননি। দেখে শুনে তার মুখে কথা সরে না এমন অবস্থা। মধ্যাহ্নভোজনের পর নিমন্ত্রিতের দল চলে গেল। নিধুকে কিন্তু মঞ্জু যেতে দিল না। বিকালে তারা ছোট একটি মূকাভিনয় করবে। নিধুকে বসে এখনই দেখতে হবে তাদের তালিম দেওয়া। কোথায় কি খুঁত হচ্ছে তা দেখবার ভার পড়ল নিধুর ওপর। মঞ্জুর অভিনয় দেখে নিধু মুগ্ধ হয়ে গেল। সুঠাম দেহযষ্ঠির কি লীলা, হাত পা নাড়ার কি সুললিত ভঙ্গি, হাসির কি মাধুর্য। সামান্য একটি তক্তপোষ ও দড়ির গায়ে ঝোলানো কয়েকখানি রঙিন শাড়ি ও ফুলের মালার সাহায্যে যে এমন মায়া সৃষ্টি করা যায় দর্শকদের সামনে, তা নিধু এই প্রথম দেখল। অবশ্য অভিনয়ের সময় নিধুর মা উপস্থিত ছিলেন। সন্ধ্যার পূর্বে নিধু মঞ্জুকে বলল, এই যাই তাহলে এখন। এখনই কেন? সারা দিন তো আছি। আরো যদি থাকতে বলি? থাকতে হবে তাহলে, কাল সকালেই তো আবার। কাল ছুটি নেই? কিসের ছুটি কাল? না। সামনের শনিবার আসবেন তো? তা ঠিক বলা যায় না, সব শনিবার তো। শুনুন নিধুদা, ওসব শুনছি নে, আসতেই হবে শনিবার। আমাদের হাতের লেখা কাগজের ওই দিন একটা উৎসব করব ভাবছি। বেশ, তাহলে আসবো। আজ রাত্রে এখানে কেন খেয়ে যান না? বাবা, দুপুরে ওই বিরাট খাওয়ার পরে রাত্রে কিছু চলবে না মঞ্জু, ও অনুরোধ করো না। সে হবে না, মাকে বলি। এই লক্ষ্মীটি ছেলে মানুষই করো না, বলি শোনো। তাহলে এখন যাবেন না বলুন? নিধুও বোধ হয় মনে মনে তাই চাইছিল। সে কেবল বলল, থাকতে পারি, কিন্তু তোমার মুখ অভিনয়টা আরেকবার দেখাতে হবে। মঞ্জু উৎসাহের সঙ্গে বলল, বেশ, দেখাবো। ভালো লেগেছে আপনার? চমৎকার। সত্যি বলছেন নিধুদা? মন থেকে বলছি, বিশ্বাস করো। তা যখন বললেন, তখন ওর চেয়েও ভালো একটা করি আমি। স্কুলে প্রাইজ পেয়েছিলাম করে, সেটা করব এখন। তাহলে রইলাম আমি, না দেখে যাচ্ছি নে। সন্ধ্যার কিছু পরে কচ ও দেবযানীর মুখ অভিনয় মঞ্জু করল। ছোট ভাইকে কচের ভূমিকায় সহযোগী করেছিল। নিধুর মনে হলো মঞ্জুর ভাই জিনিসটাকে নষ্ট করল। মঞ্জুর অভিনয় সর্বাঙ্গ সুন্দর হতো যদি সে ছোট ভাইয়ের কাছে বাধার পরিবর্তে সাহায্য পেত।
অনেক রাত্রে নিধু যখন মঞ্জুদের বাড়ি থেকে ফিরল, তখন মাথার মধ্যে ঝিমঝিম করছে। কিসের নেশা যেন তাকে মাতাল করে দিয়েছে। কত ধরনের চিন্তা ও অনুভূতির জটিল স্রোত তখন তার মনকে আচ্ছন্ন করে ফেলেছে। কোনো কিছু ভালোভাবে ভেবে ও বুঝে দেখবার অবসর ও ক্ষমতা নেই তখন। নিধুর মা বললেন, এলি বাবা, কেমন হলো বল দেখি? একেই বলে বড়লোক। বড়লোক যে হয় তাদের সব ভালো না হয়ে পারে না। জন্মদিন যে আবার ওভাবে করা যায় তা তুমি আমি জানি। নিধু হেসে বলল, জানবো কোত্থেকে মা, পয়সা আছে। আর কি চমৎকার মঞ্জু মেয়েটা! কেমন পালা গাইলে হাত পা নেড়ে! মুখে কিছু না বললেও সব বোঝা গেল। সব বুঝেছিলে মা? ও মা, ঠাকুর দেবতার কথা বুঝবো না কেন? কোনটা ঠাকুর দেবতার কথা হলো মা? তুমি কিছুই বোঝোনি। ও আমাদের ঠাকুর দেবতার কথা নয়, তুমি যা ভাবছো। বুদ্ধ নাম শুনেছ? ও সেই বুদ্ধদেবের। তা যাগ্গে, দেবতা তো তাহলেই হলো। কিন্তু যাই বল, মঞ্জু চমৎকার মেয়ে না? কি সুন্দর দেখতে! মঞ্জুর কথায় নিধু বিশেষ কোনো উৎসাহ দেখালো না। একবার সমর্থনসূচক ঘাড় নেড়ে ঘরের মধ্যে চলে গেল। পরদিন সকালে উঠে নিধু মনের মধ্যে কেমন যেন একটা বেদনা অনুভব করল। কিসের বেদনা ভালো করে বোঝাও যায় না, অথচ মনে হয় যেন সারা দুনিয়া শূন্য হয়ে গেছে। অন্য কোথাও গেলে কিছু নেই, কোথাও আছে কেবল এখানে মঞ্জুদের বাড়ি। মঞ্জুদের বাড়ি ছেড়ে বিশ্বের কোথাও গিয়ে সুখ নেই। বাড়ি থেকে বিদায় নিয়ে নিধু উদাস মনে পথ চলতে লাগল। ভাদ্র মাসের মাঝামাঝি। পথের ধারে ঝোপে বনকলসি ফুটেছে। বাঁশঝাড়ের ও বড় বড় বিলিতি চটকা গাছের মাথায় সকালের নীল আকাশ। পূজার আর বেশি দেরি নেই। স্থলে জলে আকাশে বাতাসে আসন্ন পূজার আভাস যেন। পাড়াগাঁয়ের ছেলে নিধুর তাই মনে হলো। কৃষকেরা পাট কাটতে শুরু করেছে। পথের ধারে যেখানে যত খানা ডোবা তাতেই পচালো পাটের আঁটি। দুর্গন্ধে এখন থেকেই পথ চলা দেয়। নিধু অন্যমনস্কভাবে চলতে চলতে প্রায় নোনাখালীর বাঁওড়ের কাছে এসে পড়ল। এখান থেকে টাউন আর মাইল 2। নিধু বাঁওড়ের ধারে ঘাসের ওপর বসল। আজ এখনো সকাল আছে। তাড়াতাড়ি কোর্টে হাজির হয়ে কি হবে? মক্কেলের তো বড় ভিড়। মহকুমা টাউনে তার কেউ নেই। একেবারে আত্মীয় স্বজন শূন্য মরুভূমি এটা। জগতে যা কিছু সে চায়, তার প্রিয়, তার কাম্য, পেছনে ফেলে এসেছে তাদের গ্রামে। মনের মধ্যে দারুণ শূন্যতা। তা কে পূরণ করবে? যদু মুক্তার না তার মোহরী বিনোদ? নিধু বুদ্ধিমান লোক, সে কথাটা ভালো করে ভাবল। মঞ্জুর প্রতি তার মনোভাব এমন হওয়ার হেতু কি? মঞ্জু সুন্দরী মেয়ে, কিন্তু সুন্দরী সে একেবারে দেখেনি তা তো নয়। সেজন্য সে আকৃষ্ট হয়নি। তাকে আকৃষ্ট করেছে তার প্রতি মঞ্জুর সদয় ও মধুর ব্যবহার, মঞ্জুর আদর সৌজন্য। অত বড় লোকের মেয়ে সে, শিক্ষিতা ও রূপসী, তার উপর এত দরদ কেন তার? এ এমন একটা জিনিস নিধুর জীবনে যা আর আগে কখনো ঘটেনি, একেবারে প্রথম। তাই মঞ্জুর কথা ভাবলেই, তার মুখ মনে করলেই নিধুর মন মেতে ওঠে। তাকে উদাস ও অন্যমনস্ক করে তোলে। সবকিছু তুচ্ছ অকিঞ্চিতকর মনে হয়। অথচ এর পরিণাম কি? শুধু কষ্ট ছাড়া। বুদ্ধিমান নিধু সে কথাও ভেবে দেখেছে। মঞ্জুকে সে চায়, কিন্তু মঞ্জুর বাবা কি কখনো তার সঙ্গে মঞ্জুর বিবাহ দেবেন? মঞ্জুকে পাবার কোনো উপায় নেই তার। মঞ্জুকে আশা করা তার পক্ষে বামন হয়ে চাঁদে হাত দেবার সমান। কেন এমন হলো তার মনের অবস্থা? অত্যন্ত ইচ্ছা হয় মঞ্জুর মনের ভাব কি জানতে। মঞ্জু কি তাকে এমন করে ভাবছে? এ কথা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করা শক্ত। কি তার আছে? না রূপ, না গুণ, না অর্থ।
মঞ্জু তার কথা কেন ভাববে? সে গরিবের ছেলে, মোক্তারি করতে এসে 5 টাকা ঘর ভাড়া দিয়ে নিজে দুটি রেঁধে খেয়ে মক্কেল শিখিয়ে যদু মোক্তারের দয়ায় জামিননামা সই করিয়ে গড়ে মাসে 18-19 টাকা রোজগার করে। কোনো সম্ভ্রান্ত ঘরের শিক্ষিতা মেয়ে যে তার মতো লোকের দিকে চেয়ে দেখতেও পারে, এ বিশ্বাস করা শক্ত। নিধু বাসায় পৌঁছে দেখল বিনোদ মুহুরী তার অপেক্ষায় বারান্দায় বেঞ্চিতে বসে আছে। তাকে দেখে বিনোদ মুহুরী বলল, বাবু এলেন? বড্ড দেরি করে ফেললেন যে। কেন বলো তো? এই 2টো মক্কেল এসেছে চুরির কেস। আমি ধরে রেখে দিয়েছি কত চালাকি খেলে। তারা হরিহর নন্দীর কাছে কি মোজাহার হোসেনের কাছে যাবেই। আজই এজাহার করাতে হবে। বলেছি বাবু আসছেন, বসো, এই এলেন বলে। ধরে কি রাখা যায়? তা আসামি না ফরিয়াদি? ফরিয়াদি বাবু। আসামি গিয়েছে যদুবাবুর কাছে। এদের অনেক করে ধরে রেখেছি বাবু, খেতে গিয়েছে হোটেলে। নিধু নির্বোধ নয়, বিনোদ মুহুরীর চালাকি বুঝতে পারল। বিনোদ মুহুরী টাউটগিরি করে কিছু কমিশন আদায় করবে, এই তার আসল উদ্দেশ্য। নতুবা আসামি পক্ষ যখনই যদু মোক্তারের কাছে গিয়েছে, অপরপক্ষ নিধুর কাছে আসবেই। তাই আসছে আজ 2 মাস ধরে। বিনোদের টাউটগিরি না করলেও তারা এখানেই আসত। বিনোদের খোসামত করা ইত্যাদি সব বাজে কথা। নিধু বলল, টাকার কথা কিছু বলেছিলে? বিনোদ বিস্ময়ের ভান করে বলল, না বাবু, আপনি এসে যা বলবেন ওদের বলুন, আমি টাকার কথা বলবার কে? আচ্ছা, আমি কোর্টে চললাম, তুমি ওদের নিয়ে এসো। বাবু, ওদের এজাহারটা একটু শিখিয়ে নেবেন কখন? কোর্টেই নিয়ে এসো না, যা হয় হবে। বার লাইব্রেরিতে ঢুকতেই প্রথমে সাধন মোক্তারের সঙ্গে দেখা। সাধন তাকে দেখে লাফিয়ে উঠে বললেন, আরে এই যে, আমি ভাবছি আজ কি আর এলে না? আরে দেরি হচ্ছে যখন, তখন বোধ হয়। শরীর বেশ ভালো তো? আর বাড়ির সব ভালো? তার স্বাস্থ্য ও তার পরিবারের কুশল সম্বন্ধে সাধন মোক্তারের এই অকারণ ঔৎসুক্য নিধুকে বিরক্ত করেই তুলল। সে বিরস মুখে বলল, আগে হ্যাঁ, সব মন্দ নয়। সাধন ভট্টাচার্য বললেন, এই ভালো কথা, একটা জামিননামায় সই করতে হবে তোমায়, মক্কেল পাঠিয়ে দেবো এখন। নিধু এর ভেতর সাধন ভট্টাচার্যের স্বার্থসিদ্ধির গন্ধ পেয়ে আরও বিরক্ত হয়ে উঠল। কিন্তু বিরক্ত হলে ব্যবসা চলে না। অন্তত 1 টাকা তো ফি পাওয়া যাবে জামিননামায়। সুতরাং সে বিনীতভাবে বলল, দেবেন পাঠিয়ে? এই আজ একবার নতুন সাব ডেপুটির কোর্টে তোমায় নিয়ে যাই, চলো। আলাপ হয়নি বুঝি? না, উনি তো শুক্রবারে এসেছেন। সেদিন আমার কেস ছিল না, ওকে চোখেও দেখিনি। এই হাকিমদের সঙ্গে আলাপ রাখা ভালো, চলো যাই। নবাগত সাব ডেপুটির নাম সুনীল বন্দ্যোপাধ্যায়। বয়স বেশি নয়, লম্বা ধরনের গড়ন, চোখে চশমা, গায়ের রং বেশ ফর্সা। এজলাসে কোনো কাজ ছিল না। সুনীলবাবু একা বসে নথির পাতা উল্টাচ্ছিলেন। সাধন ভট্টাচার্য ঘরে ঢুকে হাসি মুখে বললেন, হুজুরের এজলাস যে ফাঁকা আজ। আসুন সাধনবাবু, আসুন। এ মহকুমায় দেখছি কেস বড় কম। ভাবছি দাবা খেলা শিখবো না ছবি আঁকা শিখবো, সময় কাটাতে চাই। তো ইনি কে? এই হুজুরের সঙ্গে আলাপ করিয়ে দেব বলে নিয়ে এলাম। এর নাম নিধিরাম রায়চৌধুরী, মোক্তার। এই সবে 1 মাস 2 হলো। বেশ বেশ, বসুন নিধিরাম বাবু। কেস নেই, বসে একটু গল্প গুজব করা যাক। নিধিরাম নমস্কার করে বসল। এজলাসে হাকিমদের সামনে বসতে এখনো যেন তার ভয় ভয় করে। কথা বলতে তো পারেই না। সুনীলবাবু বললেন, এই নিধিরাম বাবুর বাড়ি কি এই সাব ডিভিশনে? নিধিরাম গলা ঝেড়ে নিয়ে সসম্ভ্রমে বলল, আগে হ্যাঁ, এই এখান থেকে 6 ক্রোশ কুড়ুলগাছি। সুনীলবাবু চোখ কড়িকাঠের দিকে তুলে কথা মনে আনবার ভঙ্গি করে বললেন, কুড়ুলগাছি কুড়ুলগাছি। আচ্ছা, এই আপনাদের গ্রামে কি লালবিহারী বাবুর বাড়ি? হ্যাঁ আগে হ্যাঁ। ও, উনি বুঝি আজকাল কন্টাইয়ের মুন্সেফ না? এই কন্টাই থেকে বদলি হয়েছেন মেদিনীপুর সদরে। দেশে এসেছেন 3 মাসের ছুটি নিয়ে।
ছুটিতে আছেন কেন? অসুখ বিসুখ নাকি? না, শরীর বেশ ভালোই। বাড়িতে এবার পুজো করবেন শুনছি, আর বোধহয় বাড়িঘর হারাবেন। তাই নাকি? বেশ বেশ। আমার বাবার সঙ্গে ওর খুব বন্ধুত্ব কি না। কলকাতায় আমাদের বাড়ির পাশেই ওর শ্বশুর বাড়ি, সিমলে স্ট্রিটে। আমাদের সঙ্গে খুব জানাশোনা। ওরা ভালো আছেন সব? আগে হ্যাঁ, ভালোই দেখে এসেছি। আমার নাম করবেন তো লালবিহারী বাবুর কাছে? নিশ্চয়ই করব, এই শনিবারে গিয়েই করব। বলবেন একবার সময় পেলে আমি যাব। কি গাঁয়ের নামটা বললেন? এই কুড়ুলগাছি। হ্যাঁ, কুড়ুলগাছিতে। সে তো আমাদের সৌভাগ্য, হুজুরের মতো লোক যাবেন আমাদের গ্রামে। নিধুর বিনয়ে সুনীলবাবু পরম আপ্যায়িত হয়েছেন বলে মনে হলো তার মুখ দেখে। নিধুর দিকে তাকিয়ে খুশির সুরে বললেন, আজ আসবেন আমার ওখানে? আসুন না, একটু চা খেয়ে যাবেন বিকেলে। সাধনবাবু, আপনিও আসুন না। নিধু মুগ্ধ হয়ে গেল হাকিমের শিষ্টতায় ও সৌজন্যে। সাধনবাবুর তো মুখ দিয়ে কথাই বের হলো না। তিনি বিনয় ও সম্ভ্রমে বিগলিত হয়ে বললেন, হ্যাঁ, আগে নিশ্চয়ই যাব হুজুর, হুজুর যখন বলেছেন নিশ্চয়ই যাব। হ্যাঁ, আসুন, এই ধরুন 6টার সময়। এই সময় হরিবাবু মোক্তার দুজন মক্কেল নিয়ে ঘরে ঢুকে বললেন, হুজুর কি ব্যস্ত আছেন? একটা এজাহার করতে হবে আমার মক্কেলের। নিধু ও সাধন ভট্টাচার্য নমস্কার করে বিদায় নিতে উদ্যত হলে সাব ডেপুটিবাবু বললেন, তাহলে মনে থাকে যেন নিধুবাবু। আগে হ্যাঁ, নিশ্চয়ই। বাইরে এসে সাধন ভট্টাচার্য বললেন, সব হুজুরের সঙ্গে আমার খাতির, বুঝলে? তোমায় সব এজলাসে একে একে নিয়ে যাব। তবে কি জানো, ওই এসডিও আর সাব ডেপুটি এদের নিয়েই আমাদের কারবার। দেওয়ানি কোর্টে আমাদের তত যেতে হয় না, এই ফৌজদারি হাকিমদের সঙ্গে ভাব রাখলেই চলে যায়। বার লাইব্রেরিতে আসবার পূর্বে সাধন ভট্টাচার্য নিম্ন সুরে বললেন, এই ভালো কথা, আমার সেই প্রস্তাবটার কি হলো হে? নিধুর গা জ্বলে গেল। সে এতক্ষণ এরই অপেক্ষা করছিল। ইতস্তত করে বলল, এখনো তো ভেবে দেখিনি। এই বাড়িতে কিছু বলনি? আগে না। তোমার মেয়ে পছন্দ হয়েছে কিনা বলো তো, আসল কথা সেটা। নিধু ভদ্রতার খাতিরে বলল, আগে না, মেয়ে ভালোই। তোমার সঙ্গে সামনের শনিবারে তোমাদের বাড়ি যাই না কেন? আপনি যাবেন আমার বাড়িতে সে তো ভাগ্যের কথা, তবে আমি বলছি কি, এই শনিবারে না হয় আমি একবার জিজ্ঞেস করেই আসি বাবাকে। খুব ভালো, তাই করো। সোমবারে যেন আমি নিশ্চয়ই জানতে পারি। বিকালে সুনীলবাবুর বাসায় নিধু গিয়ে দেখল সাধন ভট্টাচার্য আগে থেকেই সেখানে বসে আছেন। সুনীলবাবু তখনও কাজ শেষ করে বাসায় ফেরেননি। চা করে তাকে অভ্যর্থনা করে বসালো। সাধন বললেন, ওই এসডিও নেই কি না? সুনীলবাবু ট্রেজারির কাজ শেষ করে আসবেন বোধহয়। আরও ঘণ্টাখানেক বসবার পরে সুনীলবাবুকে ব্যস্ত সমস্তভাবে আসতে দেখা গেল। ওদের বাইরের ঘরে বসে থাকতে দেখে বললেন, হ্যাঁ, এই বড্ড দেরি হয়ে গেল, সো সরি। আজ আবার বড় কর্তা নেই, ট্যুরে বেরিয়েছেন মফস্বলে। ট্রেজারির কাজে দেখে আসতে হলো কি না। বসুন, আসছি। বাইরের ঘরটিতে দুখানা বেতের কৌচ, দুখানা টেবিল, খান 4-5 চেয়ার পাতা। একটা ছোট আলমারিতে অনেকগুলি বাংলা ও ইংরেজি বই, দেওয়ালে কয়েকখানি ফটো, কয়েকখানা ছবি। তার মধ্যে একখানি ছবি নিধুর বেশ ভালো লাগলো। একটা গাছের তলায় দুটি হরিণ ক্রীড়ারত, দূরে কোনো স্রোতস্বিনী, অপর পারে কানন ভূমি, আকাশে মেঘের ফাঁকে চাঁদ উঁকি মারছে। সে সাধন ভট্টাচার্যকে ছবিখানি আঙুল দিয়ে দেখিয়ে বলল, দেখুন কি চমৎকার না? সাধন ভট্টাচার্য মুক্তারি করে ও মক্কেল শিখিয়ে বহুকাল অতিবাহিত করেছেন, কিন্তু কোন জিনিস দেখতে ভালো কোনটা মন্দ এ নিয়ে কখনো মাথা ঘামাননি। সুতরাং তিনি অনাসক্ত ও উদাসীন দৃষ্টিতে দেয়ালের দিকে চোখ তুলে চেয়ে বললেন, কোনটি? ওখানা? হ্যাঁ, তা বেশ।
এমন সময় সুনীলবাবু একটা সিগারেটের টিন নিয়ে ঘরে ঢুকে নিধুর সামনে টেবিলে টিনটি রেখে বললেন, খান। নিধু তো এমনি কখনো ধূমপান করে না, সাধন ভট্টাচার্য করেন বটে, কিন্তু হাকিমের সামনে কি করে সিগারেট টানবেন সে ভরসা তাঁর হয় না। সুতরাং যেখানকার সিগারেটের টিন সেখানেই পড়ে রইল। সাধন ভট্টাচার্য কৃত্রিম খুশির ভাব মুখে এনে বললেন, হ্যাঁ, চমৎকার ছবিগুলো আপনার ঘরে। সুনীলবাবু বললেন, হ্যাঁ, এখানে ভালো ছবি কিছু আনিনি। হয়েছে কি, ভালো ছবি কিংবা রেওয়াজ আমাদের বাঙালির মধ্যে নেই বললেই হয়। আমরা ছবির ভালো মন্দ প্রায়ই বুঝি নে। অনেক সময় নিকৃষ্ট বিলিতি ওলিওগ্রাফ কিনে এনে বৈঠকখানায় জাঁক করে বাঁধিয়ে রাখি। আর সাধনবাবু যেখানে দেখলেন ওখানে সত্যিই ভালো ছবি। নন্দলাল বসুর আঁকা একখানা ছবির প্রিন্ট। নন্দলাল বসুর নাম নিশ্চয়ই। কে নন্দলাল বসু? সাধন ভট্টাচার্য জীবনে কখনো শোনেননি। হাকিমকে খুশি করবার জন্য সজোরে ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ, খুব খুব। হ্যাঁ, আমাদের বাড়ির মা বাবা সবাই নন্দলাল বসুর ছবির ভক্ত। আগে তা তো হবেই, কত বড় শিক্ষিত বংশ আপনাদের। নিধু আলমারির বই দেখছে। এই দেখে সুনীলবাবু বললেন, বই প্রায় সব এখানে পাবেন। আজকাল যা যা বেরুচ্ছে। বই পড়তে ভালোবাসেন দেখছি আপনি। নিধু বলল, বই ভালোবাসি, কিন্তু এসব জায়গায় ভালো বই মেলেই না। কেন, আপনাদের বার লাইব্রেরিতে? মুক্তার বারে 2-10খানা বাঁধানো ল রিপোর্ট আর উইকলি নোটস ছাড়া তো আর কিছু বই দেখিনি। আচ্ছা, আপনি আমার কাছ থেকে বই নিয়ে যাবেন, আবার পড়া হলে ফেরত দিয়ে নতুন বই নিয়ে যাবেন। তাহলে তো বেঁচে যাই। আচ্ছা, কুড়ুলগাছি এখান থেকে ক মাইল হবে বললেন? এই 6 ক্রোশ রাস্তা হবে। যাবার কি উপায় আছে? গরুর গাড়ি করে যাওয়া যায়, আর নয়তো হেঁটে। সাইকেলে যাওয়া যায় তো। আমাকে নিয়ে যাবেন? সে তো আমাদের ভাগ্য। কবে যাবেন বলুন? এই লালবিহারী বাবুদের সঙ্গে আমাদের ফ্যামিলির খুব জানাশোনা। আমি এখানে নতুন এসেছি, উনি জানেন না। জানলে এতদিনে ডেকে নিয়ে যেতেন। বেশ বেশ, আমি গিয়ে বলবো এই শনিবারই। এই সময় ভৃত্য চা ও খাবার এনে সামনে টেবিলে রেখে দিল। সুনীলবাবু বললেন, আসুন, চা খেয়ে নিন। চা করে বা করে যা করে তেমন কিছু ভালো হয়নি। বাসায় আমি একা, মেয়ে মানুষ কেউ তো নেই। সাধন ভট্টাচার্য সম্ভ্রমের সুরে জিজ্ঞাসা করলেন, হুজুর কি আপাতত একা এখানে আছেন? একাই থাকি বই কি। কেন, আপনার স্ত্রীকে বুঝি নিয়ে আসেননি? সুনীলবাবু হেসে বললেন, মাথা নেই তার মাথা ব্যথা। স্ত্রী কোথায়, এখনো বিয়ে করিনি। সাধন ভট্টাচার্য অপ্রতিভের সুরে বললেন, ও তা তো বুঝতে পারিনি। তা হুজুরের আর বয়স কি, আপনি তো ছেলে মানুষ, করে ফেলুন এইবার বিয়ে। এই আমাদের এখানে থাকতে থাকতেই। হ্যাঁ, ভালোই তো, দিন না একটা জোগাড় করে। সাধন ভট্টাচার্য ব্যস্ত হয়ে বললেন, হ্যাঁ, জোগাড় করবার ভাবনা? হুজুরের মুখ থেকে কথা বেরুলে একটা ছেড়ে 10টা পাত্রী কালই জোগাড় করে দেবো। নিধিরাম বাবু, আপনি কি বিবাহিত? নিধু সলজ্জভাবে বলল, আগে না, এখনো করিনি। আপনি তো আমার চেয়েও বয়সে ছোট, আপনার যথেষ্ট সময় আছে এখনো। সাধন ভট্টাচার্য ব্যগ্রভাবে নিধুর মুখের কথা কেড়ে নিয়ে বললেন, এই আর হুজুরেরই কি সময় গিয়েছে নাকি? বলুন তো দেখি, চেষ্টা কাল থেকেই। সুনীলবাবু হেসে বললেন, হ্যাঁ, হবে হবে, ঠিক সময় বলবো বই কি। লঘু হাস্য পরিহাসের মধ্যে দিয়ে চা মজলিস শেষ হলে দুজনেই সুনীলবাবুর বাসা থেকে বিদায় নিয়ে চলে এলেন। পথে সাধন ভট্টাচার্যকে একটু অন্যমনস্ক মনে হলো। নিধুর কথার উপরে সাধন 2-একটা অসংলগ্ন উত্তর দিলেন। নিধুর বাসার কাছে এসে সাধন একবার মাত্র বললেন, তাহলে নিধু, তুমি এই শনিবার বাড়ি যাচ্ছ নাকি? নিধু বলল, আগে হ্যাঁ, যাব বই কি। আচ্ছা, তাহলে সোমবার দেখা হবে, আসি আজ।
নিধু মনে মনে হাসল। সাধন মুক্তারকে সে ইতিমধ্যে বেশ চিনে ফেলেছে। স্বার্থ ছাড়া তিনি এক পাও চলেন না। আশ্চর্য, ওই মেয়েকে সাব ডেপুটি সুনীলবাবুর হাতে গছাবার দুরাশা সাধনের মনে স্থান পেল কি করে? যাক, পরের কথায় থাকবার তার দরকার নেই। সে নিজে আপাতত সাধন মুক্তারের তাগিদের দায় থেকে রেহাই পেয়েছে, এই যথেষ্ট। ভাদ্র মাসের দিন ছোট হয়ে আসছে ক্রমশ। নিধুর সকল ব্যস্ততাকে ব্যর্থ করে কামারগাছির দিঘির পাড়ে আসতেই সন্ধে হয়ে গেল। বাড়ি পৌঁছল সে সন্ধ্যার প্রায় 8 ঘন্টা পরে। আজ মঞ্জুর সঙ্গে দেখা হওয়ার আর কোনো উপায় নেই। এত রাত্রে সে কোন ছুতোয় মঞ্জুদের বাড়ি যাবে? বাড়িতে সে পা দিতেই তার মা বললেন, তুই এলি? জজবাবুর ছেলে তোকে বিকেল থেকে 3 বার খোঁজ করে গিয়েছে। এই তো খানিক আগেও এসেছিল, বলে গিয়েছে এলেই পাঠিয়ে দিতে। মঞ্জু কি দরকারে তোর খোঁজ করেছে। নিধু উদাসীনভাবে বলল, ও আচ্ছা, দেখি। আবার রাত হয়ে গেল এদিকে। রাত তাই কি? মঞ্জুর ভাই বলে গেল যত রাত হয় জ্যাঠাইমা, নিধুদা এলে পাঠিয়ে দেবেনি। বেশ, যাব এখন, হাত মুখ ধুই। ঘরে ছোট্ট একখানা আরশি ছিল। নিজের মুখ তাতে দেখে নিধু বিশেষ খুশি হল না। পথশ্রমেও ধুলোয় মুখের চেহারা, না, হোপলেস। ভদ্রমহিলাদের সামনে এ চেহারা নিয়ে দাঁড়ানো অসম্ভব। কিছুক্ষণ পরে নিধুর মা ছেলেকে গামছা কাঁধে ভিজে কাপড়ে পুকুরের ঘাট থেকে আসতে দেখে বিস্ময়ের সুরে বললেন, হ্যাঁ রে, ও কি তুই নিয়ে এলি নাকি এই সন্ধেবেলা? হ্যাঁ মা, বড্ড ধুলো আর গরম, তাই নিয়ে সাবান দিয়ে ঠান্ডা হয়ে এলাম। অসুখ বিসুখ না করলে বাঁচি এখন। কখনো তো সন্ধেবেলা নাইতে দেখিনি তোকে। কাপড় ছেড়ে এসে জল খেয়ে নে। চা খাবি? নিধু জানে মা চা করতে জানে না। তাছাড়া ভালো চা বাড়িতে নেইও, কারণ তাদের বাড়িতে কখনো কালে ভদ্রে কেউ শখ করে হয়তো চা খায়, তাও ওষুধ হিসেবে, সর্দি টর্দি লাগলে তবে। সে বলল, না মা, চা থাক, তুমি খাবার দাও বরং। নিধুর মা ছেলেকে রেকাবিতে করে তালের ফুলুরি ও গুড় এনে দিলেন। নিধু খেতে ভালোবাসে বলে দ্বিপ্রহরের রন্ধন সেরে এগুলি নিজের হাতে করে রেখেছেন। বললেন, খা তুই, আর লাগে আরও দেব, আছে। এমন এক সময় আসে জীবনে, আসল মাতৃস্নেহ মনকে তৃপ্তি দিতে পারে না, বরং উত্তক্ত করে তোলে। নিধুর জীবনে সেই সময় সমাগত। সে এতগুলি তেলে ভাজা তালের বড়া এখন বসে বসে খেতে রাজি নয়। তাতে প্রথমত তো সময় যাবে, তারপর যদি মঞ্জুরা জলখাবার খাবার জন্য বলে, কিছুই খাওয়া যাবে না। গোগ্রাসে কতক বড়া খেয়ে কতক বা ফেলে নিধু তাড়াতাড়ি উঠে পড়ে মুখ ধুয়ে বেরোবার জন্য উদ্যত হল। নিধুর মা ডেকে বললেন, হ্যাঁ রে, ও মা, এ কি করে খেলি তুই? সবই যে ফেলে গেলি। ভালোবাসিস বলে বসে বসে করলাম, তা পান খাবি নে? উত্তরে দরজার বাইরে থেকে নিধু কি যে বলল ভালো বোঝা গেল না। মঞ্জুদের বাড়ির বাইরের দরজায় পা দিতেই নৃপেনের সঙ্গে দেখা। ও দিদি, নিধুদা এসেছে, এই যে, ও মা। বলতে বলতে সে তার হাত ধরে টেনে টেনেই বাড়ির মধ্যে নিয়ে গেল। মঞ্জু হাসি মুখে ঘর থেকে রোয়াকে এসে দাঁড়িয়ে বলল, এই যে, আসুন নিধুদা, আমি আজ 3 বার নৃপেনকে পাঠিয়েছি আপনার খোঁজে। এই মাত্র বলছিলাম ওকে আর একবার গিয়ে দেখে আসতে, এলেন কিনা। কতক্ষণ এসেছেন? এই ঘণ্টাখানেক। সন্ধ্যের পর এসেছি, এসে নিয়ে এলাম পুকুরে। আসুন, বসুন, কিছু মুখে দিন। সব সেরে এসেছি বাড়ি থেকে। এটাও তো বাড়ি নিধুদা, সেরে এসেছেন বলে কি রেহাই পাবেন? বসুন। মঞ্জুকে নিধুর আজ বড় ভালো লাগলো। সে একখানা ফিকে ধূসর রঙের জরির কাজ করা ঢাকাই শাড়ি ও ঘন বেগুনি রঙের সাটিনের ব্লাউজ পরেছে। পিঠে লম্বা চুলের বিনুনির অগ্রভাগে বড় বড় ট্যাসেল দোলানো, খালি পায়ে আলতা,
সুন্দর ফর্সা মুখে ঈষৎ পাউডারের আমেজ, বড় বড় চোখে প্রসন্ন বন্ধুত্বের হাসি। নৃপেন বলল, এই কাল আপনি আছেন তো? আমাদের আবৃত্তি প্রতিযোগিতা জানেন না? নিধু বিস্ময়ের সুরে বলল, কোথায়, কে করবে? বাবা এখানকার পাঠশালার ছেলেদের আর মেয়েদের মেডেল দিচ্ছেন। অবশ্যই যে ফার্স্ট হবে তাকে দেবেন। বাবা সভাপতি, স্কুল সাব ইন্সপেক্টর বিচার করবেন, বাবা মেডেল দেবেন। বাবা তো বিচার করতে পারেন না। কাল কখন হবে? এই বেলা 2টো থেকে আরম্ভ হবে। আমাদের বাড়ির বৈঠকখানাতেই হবে। বেশি তো ছেলে নয়, 30 না 32টা ছেলেতে মেয়েতে মিলে। এই সময় মঞ্জু খাবারের প্লেট হাতে ঘরে ঢুকতে ঢুকতে বলল, অমনি সব ফাঁস করে দেওয়া হচ্ছে। কোথায় আমি ভাবছি খাবার খাইয়ে সুস্থ করে নিতুদাকে সব বলবো, না উনি অমনি। নৃপেন অভিমানের সুরে বলল, বাহ, তুমি কি আমায় বারণ করে দিয়েছিলে? তাছাড়া আসল কথাটা তো এখনো বলিনি, সেটা তুমি বলো। নিধু মঞ্জুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল। মঞ্জু হেসে বলল, অন্য কিছু নয়, আপনাকেও একজন জজ হতে হবে। বাবাকে আমি বলেছি বিশেষ করে, আপনাকে নিতেই হবে। কেমন, রাজি? নিধু বিস্ময়ের সুরে বলল, এই তুমি কি যে বলো মঞ্জু, আমি ভালো আবৃত্তি করেছি কোনো কালে যে জজ হতে যাব? সব বাজে। ওসব বললে আমি শুনছি নে, হতেই হবে আপনাকে। আরে কীরকম কি করতে হবে তাই জানি নে। সব বলে দেব, তাহলেই হলো তো। মঞ্জুদের বাড়িতে এলেই তার ভালো লাগে। সপ্তাহের সমস্ত পরিশ্রম, যদু মুক্তারের পেছনে পেছনে জামিননামার উমেদারি করা, মক্কেলদের মিথ্যে কথা শেখানো, সব শ্রমের সার্থকতা হয় এখানে। সারা সপ্তাহের দুঃখ একঘেয়েমি কেটে যায় যেন। এদের বাড়িতে সব সময় যেন একটা আনন্দের স্রোত বইছে, যে আনন্দের স্বাদ সে সারা জীবনে কোনোদিন পায়নি। এখানে এসেই তার প্রথম সন্ধান সে পেল। কিন্তু মঞ্জু আছে বলেই এই বাড়িটা সজীব হয়ে আছে। মঞ্জু যেন এর অধিষ্ঠাত্রী দেবী। নিধু বলল, কি কবিতা আবৃত্তি হবে শুনি? রবীন্দ্রনাথের 2 বিঘা জমি আর মাইকেল মধুসূদনের রসালো ও স্বর্ণলতিকা। আমি নিজে কখনোই ও দুটো ভালো করে আবৃত্তি করতে পারি না। তাহলেই তো আপনি সবচেয়ে ভালো জজ হতে পারবেন। আমি কেন তবে? আমাদের গায়ের হরিকলুকে জজ করো না কেন তবে? মঞ্জু হিহি করে হেসে উঠল। নিধুর মনে হয় এমন বীণার ঝংকারের মতো সুমিষ্ট হাসি সে কখনো শোনেনি। নৃপেন বলল, নিধুদা, দিদিকে একবার বলুন না ওই দুটো আবৃত্তি করতে। নিধু বলল, করো না মঞ্জু, কখনো শুনিনি তোমার মুখে। মঞ্জুর একটা গুণ, বেশিক্ষণ ধরে তাকে কোনো বিষয়ের জন্যই সাধ্যে হয় না। যদি তার অভ্যাস থাকে সেটা সে তখনই করে। মঞ্জুর চরিত্রের এই দিকটা নিধুর সবচেয়ে ভালো লাগে। এমন সপ্রতিভ মেয়ে সে কখনো দেখেনি। মঞ্জু 2টি কবিতাই আবৃত্তি করল। নিধু মুগ্ধ হয়ে শুনল। এমন গলার সুর, এমন হাত নাড়বার সুকুমার ভঙ্গি, এসব পল্লী অঞ্চলে মেয়েদের মধ্যে কল্পনা করাও কঠিন। মঞ্জু বলল, নিধুদা, আমরা একটা অভিনয় করব সেদিন বলেছিল, থাকবেন আপনি? হ্যাঁ, নিশ্চয়ই থাকবো। কি বই প্লে করা যায় বলুন না। আমি কি বইয়ের কথা বলবো বলো, আমি কখনো কিছু দেখিনি। নিধুর এই সরলতা মঞ্জুর বড় ভালো লাগে। চাল দেওয়া ছোকরা সে তার মামার বাড়ির আশেপাশে অনেক দেখল, কিন্তু নিধুদার মধ্যে বাজে চাল এতটুকু নেই মঞ্জু ভাবে। নৃপেন বলল, এই রবীন্দ্রনাথের একটা বই করা যাক, ধরো মুক্তধারা। মঞ্জু বলল, বড় শক্ত হবে। সে আমাদের স্কুলে মেয়েরা করেছিল সেবার, অনেক লোক দরকার, বড্ড শক্ত। নিধুদা, একটা লিখুন। নিধু এ ধরনের কথায় বড় লজ্জা পায়। তাকে এরা ভেবেছে কি? কোন কালে সে বাংলা লিখল? সে সংকোচের সঙ্গে বলল, আমাকে কেন মিথ্যে বলা, আমি লিখতে জানি। মঞ্জু বলল, আপনার কবিতা তো দেখেছি, দেখিনি?
সে ঝোঁকের মাথায় লেখা বাজে কবিতা, তাকে লেখা বলে না। তাই আমাদের লিখে দিন, সেই বাজে বইই আমরা প্লে করব। তার চেয়ে তুমি কেন লেখো না মঞ্জু? আমি? তাহলেই হয়েছে। আমি এইবার কলম ধরে অনুরূপা দেবী হব আর কি। ভালো কথা মঞ্জু, আমি বই পড়তে পাইনে, আমায় খান 2 বই দিও, এবার যাবার সময় নিয়ে যাব। এতদিন বলেননি কেন? বই অনেক আছে, দিয়ে দিতাম। যখন যা দরকার হবে নিয়ে যাবেন। কি কি বই আছে? অনেক অনেক, কত নাম করব। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ 12 ভলিউম আছে, মাইকেল আছে। কবিতা নয়, উপন্যাস আছে? তাও আছে। মার কাছ থেকে চাবি আনবো, দেখবেন? না, এখন থাক, রাত হয়ে গিয়েছে, কাল সকালে আসবো। আচ্ছা নিধুদা, আপনি কেন ছুটি নিন না দিন কতক? নিধু বিস্ময়ের সুরে বলল, কেন বলো তো? আপনি থাকলে বেশ লাগে। এই অজপাড়া গায়ে মিশবার লোক নেই আর কেউ। আপনি আসেন তবু 2 দিন বেশ আনন্দে কাটে। আমার আবার ছুটি কি? আমি তো কারো চাকরি করি না। তবে ভালোই তো, এ হপ্তাহে আর যাবেন না কেমন? না গেলে পোশাক নষ্ট হয়ে যাবে যে, নতুন প্র্যাকটিসে বসে কামাই করা চলে না। সেদিন রাত্রে বাড়ি এসে নিধুর আর ঘুমই হয় না। মঞ্জু তাকে থাকবার জন্য অনুরোধ করেছে। সে থাকলে নাকি মঞ্জুর ভালো লাগে। মঞ্জুর মুখে এ কথা সে কোনোদিন শুনবে, এ বহুদূর নীল সমুদ্রের পারে স্বপ্নদ্বীপের মতো অবিশ্বাস্য, অবাস্তব। তবুও সে নিজের কানে শুনেছে মঞ্জু এ কথা বলেছে। ভোরে উঠে সে বাড়িতে থাকতে পারল না। গ্রামের পথে পথে কিছুক্ষণ ঘুরে বেড়ালো, তারপর বাড়ি ফিরে পুকুরে স্নান করে এলো। নিধুর মা বললেন, না খেয়ে বেরিয়েও না যেন। মা, ধোপার বাড়ি থেকে কাপড় এসেছে? কই না বাবা, বৃষ্টির জন্য ধোপা আসেনি তো এদিন। আমার ফর্সা কাপড় তোমার বাক্সে আছে? ছেলের আমার সব বিতকুটে, কাপড় সব নিয়ে গেলি রামনগরের বাসায়। আমার বাক্সে তোর কাপড় থাকবে কোথা থেকে? তোর যদি কিছু খেয়াল থাকে, নিজের কাপড় চোপড়ের পর্যন্ত খেয়াল নেই। একটি বৌমা বাড়িতে না আনলে। নিধু ঘরের মধ্যে পালাবার উপক্রম করতে মা বললেন, দাঁড়া, যাস নে কোথাও যেন। একটু মিচড়ি ভিজিয়ে রেখেছি, আর শশা কেটে। ঘরের মধ্যে ঢুকে নিধু দেখল তার ফর্সা কাপড় নিজের কাছেও কিছু নেই। আজ সভায় জজগিরি করবে তবে কি করে? মাকে সে কথা জানালো। নিধুর মা বললেন, তা আমি এখন কি করি বাপু? এ যে অন্যায় কথা হলো। কর্তার একটা সেকেলে পাঞ্জাবি আছে, সেটা তোর গায়ে হয়? কিন্তু শেষে দেখা গেল সে পাঞ্জাবির গলার কাছে পোকায় কেটে ফেলেছে অনেকখানি। তারপরে কোথাও যাওয়া যায় না। নিধুর মা স্মৃতিবিহ্বল দৃষ্টিতে পাঞ্জাবিটার দিকে চেয়ে বললেন, উনি তৈরি করিয়েছিলেন। তখন এই 3-4 মাস আমাদের বিয়ে হয়েছে। তখন কি চেহারা ছিল কর্তার! চুয়াডাঙ্গায় জমিদারি সেরেস্তায় চাকরি করতেন। তোর মতো শনিবার শনিবার বাড়ি আসতেন। মায়ের চোখে এমন অতীতের স্বপ্নভরা দৃষ্টি নিধু আরও 2-1 বার দেখেছে। তখন সে নিজে চুপ করে থাকে, কোনো কথা বলে না। তার মন কেমন করে মায়ের জন্য। বড় ভালো মানুষ। সৎমা বলে নিধু বাল্যকাল থেকে কখনো ভাবেনি। তিনিও সৎ ছেলে বলে দেখেননি। নিজের মায়ের কথা নিধুর মনেই হয় না। মা বলতে সে একেই বোঝে। চারুর জামা তোর গায়ে হয় না? দেখি গিয়ে না হয় চারুর মার কাছে চেয়ে। থাক মা, তোমার এখানে ওখানে বেড়াতে হবে না জামার জন্যে। আমি যা আছে তাই গায়ে দিয়ে যাব এখন। কি খেতে দেবে দাও। হঠাৎ মা ও ছেলে যেন কি দেখে যুগপৎ আড়ষ্ট হয়ে গেল। ভূত নয় অবশ্যই। সকালবেলা মঞ্জু সদর দরজা পার হয়ে উঠোনে পা দিয়েছে। সঙ্গে কেউ নেই। সদ্য স্নান করে ভিজে চুল পিঠে এলিয়ে দিয়েছে।
চওড়া জরিপার ফিকে নীল রঙের শাড়ি পরনে, তার সঙ্গে ঘোর বেগুনি রঙের ব্লাউজ, খালি পা, হাতে খান কতক বই, মুখে হাসি। এসো মামনি, এসো এসো। কই সকালে এলুন জ্যাঠাইমা, খাবার কই? খিদে পেয়েছে। নিধুদা কোথায়? এই তো এখানে, বোধহয় ঘরের মধ্যে। বসো মা, বসো। নিধুদা কাল বই পড়তে চেয়েছিলেন, তাই নিয়ে এলাম। তুমি আমাদের লক্ষ্মী মাটি। বসো, আমি আসছি। ইতিমধ্যে নিধু চুল আঁচড়ে ফিটফাট হয়ে ঘর থেকে বের হলো। তার পালানোর কারণ তার অসংস্কৃত কেশ। বলল, এই যে মঞ্জু, কখন এলে? ওগুলো কি? এগুলো আপনার জন্য এনেছি, বই। দেখি কি কি বই। এখন থাক, আপনি জজ হবেন আবৃত্তি কম্পিটিশনে, তা গাঁ শুদ্ধ সবাই জেনে গিয়েছে, জানেন। কীরকম? বাবার কাছে সব এসে জিজ্ঞেস করছিল যে আজ সকালে। নিধুর মা এই সময় এক বাটি মুড়ি মেখে এনে মঞ্জুর হাতে দিয়ে বললেন, খেতে চাইলে, কিন্তু তোমার গরিব জ্যাঠাইমার আর কিছু দেওয়ার। মঞ্জু কথা শেষ করতে না দিয়েই প্রতিবাদের সুরে বলল, অমন যদি বলবেন জ্যাঠাইমা, তাহলে আপনাদের বাড়ি কখনো আসবো না। তাহলে ভাববো পর ভাবেন, তাই ভদ্রতা করছেন। বাড়ির মেয়ের সঙ্গে আবার ভদ্রতা কেন? সে যা জুটবে তাই খাবে। কি বলেন নিধুদা? কই নিধুদার কই? এই যে ওকে ওদি, মিছরির জলটা আগে খেয়ে নিধুদা চলুন আমাদের বাড়ি। আবৃত্তির কবিতাগুলো একবার পড়ে নেবেন তো? হ্যাঁ ভালোই তো, চলো। নিধুর মা বললেন, যাবে এখন মা? এখানে একটু বসো। অপটি, মঞ্জুকে জল দিয়ে যা মা। পান খাবে? না জেঠাইমা, পান খেলেও আমি সকালবেলা খাইনি। একটা পান খাই দুপুরে খাওয়ার পর, আর বিকেলে একটা, রাত্রে খাইনি। আমার বড় মামিমার দাঁত খারাপ হয়ে গিয়েছে অতিরিক্ত পান দোক্তা খাওয়ার দরুন। আমি দেখে শুনে ভয় ছেড়ে দিয়েছি। মঞ্জু আরও আধ ঘন্টা বসে নিধুর মা ও বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে গল্প গুজব করল। সে যে নিধুকে দুপুরে নিমন্ত্রণ করতে এসেছে সে কথা প্রকাশ করল উঠবার একটু আগে। মঞ্জু চলে গেলে নিধুর মা বললেন, সামনের রবিবারে ওদের দুই ভাই বোনকে খাওয়াতে হবে নিমন্ত্রণ করে। রোজ রোজ ওদের বাড়ি খাওয়া হচ্ছে, মান থাকে না নইলে। বেশ তো মা, তাই করো। আমি আসবার সময় রামনগর থেকে কিছু ভালো সন্দেশ আর রসগোল্লা নিয়ে আসবো, কি বলো? তাই আনিস বাবা, যা ভালো বুঝিস। সারাদিন হই হই করে কোথা দিয়ে কেটে গেল। নিমন্ত্রণ খাওয়া, মঞ্জুর হাসি আলাপ, আবৃত্তি প্রতিযোগিতায় সমগ্র গ্রামবাসীর ঈর্ষা প্রশংসা মিশ্রিত দৃষ্টির সম্মুখে মঞ্জুর বাবার ও স্কুল ইন্সপেক্টরের পাশে চেয়ারে বসে আবৃত্তির ভালো মন্দ বিচার করা। আবার সন্ধ্যায় মঞ্জুদের বাড়ি জল খাবার খাওয়া, আবার আড্ডা, গল্প, মঞ্জুর গান, মঞ্জুর হাসি, মঞ্জুর স্নেহবর্ষী দৃষ্টির প্রসন্ন আলো। নিধুর মা রাত্রে বললেন, হ্যাঁ রে, তুই নাকি জজবাবুর পাশে বসে কি করছিলি স্কুলে? কে বললে? পালিতদের বাড়ি শুনে এলাম। তোর বড্ড সুখ্যাতি করছিল সেখানে সবাই। বললে হীরের টুকরো ছেলে হয়েছে নিধু, অত বড় বড় লোকের পাশে বসে ওইটুকু ছেলে। তা তোমার ছেলে কম কেন হবে বলো মা? আমার বুকখানা শুনে বাবা 10 হাত হলো। নিধুর বাবা বাড়িতে থেকেও বড় কারো একটা খোঁজ খবর রাখেন না। তিনি পর্যন্ত ডেকে নিধুকে জিজ্ঞাসাবাদ করলেন সভা সম্বন্ধে। তিনি লোকের মুখে শুনেছেন, সভায় যাননি, কোথাও বড় যান না। সোমবার সকাল, সপ্তাহে এমন দিন কেন আসে? অত ভোরে মঞ্জুর সঙ্গে দেখা হওয়ার কোনোই সম্ভাবনা ছিল না। নিধুর মা রাত্রি থেকে উঠে ভাত চড়িয়েছিলেন। স্নান করে দুটি ভাত মুখে দিয়ে নিধু পথে বের হলো। কি আশ্চর্য, চোখকে বিশ্বাস করা শক্ত। অত সকালে গ্রামের বাইরের পাকা রাস্তা দিয়ে নৃপেন, বীরেন ও মঞ্জু বেরিয়ে ফিরছে।
নিধু বলল, এই বীরেন যে কখন এলে? এই কাল অনেক রাত্রে, রাত 10টার ট্রেনে স্টেশনে নেমে বাড়ি পৌঁছতে 1টা হয়ে গেল। তারপর মঞ্জু যে বড় বেড়াতে বেরিয়েছ, কখনো তো? বেড়াতে বেরোইনি, মেজদা কাল রাত্রে পথে ফাউন্টেন পেন হারিয়ে এসেছে, তাই পড়ে কেউ উঠবার আগে আমরা 3জনে খুঁজতে বেরিয়েছিলাম, পাওয়া গেল না। স্টেশন পর্যন্ত সারা পথ না খুঁজলে? বীরেন বলল, তা নয়, ওই পুবপাড়ার শ্যামবাগদির বাড়ি পর্যন্ত ফাউন্টেন পেন পকেটে ছিল। এই শ্যামবাগদি রামনগরের হাটে গিয়েছিল, তার গাড়ি ফিরছিল, সেই গাড়িতে এলাম। তাকে পয়সা দিতে গিয়ে দেখেছি পেনটা তখনও পকেটে আছে। বাড়ি এসে আর দেখলাম না। মঞ্জু বলল, চলো মেজদা, নিধুদাকে একটু এগিয়ে দিই। নিধু সকৃতজ্ঞ দৃষ্টিতে মঞ্জুর দিকে চাইল। মঞ্জু বলল, খেয়ে যাবেন নিধুদা? মা কি না খাইয়ে ছেড়েছেন? সেটি হবার জো নেই তার কাছে, সেই কোন ভোরে উঠে। চমৎকার মানুষ বটে জ্যাঠাইমা। সামনের শনিবারে আসা যায় নিধুদা। আসবো বই কি। পুজো তো এসে গেল, পুজোর সময় আমরা সবাই মিলে একটা ছোটোখাটো প্লে করব। আপনি আসুন, সামনের রবিবারে তার পরামর্শ করা যাবে। মেজদা এসেছে, বড়দাও সামনের সপ্তাহে আসবে, বেশ মজা হবে। কে ও? অরুণবাবু? তাকে কখনো দেখিনি। দেখবেন এখন সামনের রবিবারে। তোমরা যাও মঞ্জু, আর আসতে হবে না। আর একটু যাই, ওই সাঁকোটা পর্যন্ত। ভারী ভালো লাগে শরতের সকালে বেড়াতে, কি সবুজ গাছপালা, চোখ জুড়িয়ে যায়। আমার কাছে এসব নতুন। তুমি এর আগে পাড়াগাঁ দেখনি বুঝি মঞ্জু? মধুপুর দেখেছি, দুমকা দেখেছি, বাংলাদেশের পাড়াগাঁয়ে এই প্রথম। সাঁকোর কাছে গিয়ে সকলে সাঁকোর ওপর কিছুক্ষণ বসল। বীরেন বলল, মঞ্জু একটা গান করতো, বেশ লাগছে সকালটা। নিধুও সে অনুরোধে যোগ দিল। মঞ্জু 2-3টি গান গাইল। ক্রমে বেলা উঠে গেল। দুধারের গাছপালার মাথায় শরতের রৌদ্র ঝলমল করতে লাগল। নিধু ওদের কাছে বিদায় নিয়ে জোর পায়ে পথ হাঁটতে লাগল। সেদিন এজলাসে ঢুকতেই সাব ডেপুটি সুনীলবাবু জিজ্ঞাসা করলেন, কি নিধিরামবাবু, ওই লালবিহারীবাবুকে আমার খবরটা দিয়েছিলেন তো? সর্বনাশ, নিধু তা একেবারে ভুলে গেছে। সে কথা একেবারেই তার মনে ছিল না। মঞ্জুর সঙ্গে দেখা হলে তার কোনো কথাই ছাই মনে থাকে না। সে আমতা আমতা করে বলল, হুজুর খবরটা দেওয়া হয়নি, ওই আমার বাড়িতে অসুখ বিসুখ, উনিও স্কুলে কী সব কাজে বড় ব্যস্ত, বড়ই দুঃখিত। না না, সেজন্যে কি, সেজন্যে কিছু মনে করবেন না। দেখি যদি সুবিধে পাই, ওই সামনের রবিবারে আমি নিজেই সাইকেল করে যাব। সামনের শনিবারে আপনি শুধু জানিয়ে দেবেন দয়া করে যে আমি রবিবারে যেতেও পারি, তাহলেই হলো। সাধন মুক্তার ফৌজদারি কোর্টের বটতলা থেকে নিধুকে দেখতে পেয়ে তার দিকে আসছিলেন। সাব ডেপুটির এজলাসের বের হবার সঙ্গে সঙ্গে নিধু একেবারে সাধনের সামনে গিয়ে পড়ল। আরে এই যে নিধিরাম, আজ এলে সকালে? বেশ বেশ, চলো একটা জামিননামা আছে, যদুদা তোমায় খুঁজছিলেন যে, দেখা হয়েছে? আগে না, এই তো আমি পা দিয়েছি কোর্টে, কারোর সঙ্গে এখনো। এই সুনীলের এজলাসে কি কেস ছিল? সাধন মুক্তার প্রবীণ লোক, সাব ডেপুটির সামনাসামনি যদিও কখনো হুজুর ছাড়া সম্বোধন করেন না, কিন্তু সেই সাব ডেপুটি বা অন্য জুনিয়র হাকিমদের প্রথম পুরুষে উল্লেখ করবার সময় তাদের নামের শেষে বাবু পর্যন্ত যোগ করেন না। এতে সাধন ভাবেন তাঁর চরিত্রের নির্ভীকতা প্রকাশ পায়। নিধু তাঁর প্রশ্নের জবাব দিয়ে যদু মুক্তারের খোঁজে গেল। বার লাইব্রেরিতে যদু মারুজ্জে, ধরণীপাল ও হরিবাবু বসে কী নিয়ে তর্ক বিতর্ক করছেন। এমন সময় নিধুকে ঢুকতে দেখে যদু বললেন, আরে নিধিরাম যে, এসো, সেদিনের রূপনারায়ণপুরের মারামারির কেসের রায় আজ বেরুবে, আসামি দুজন এখনও এসে পৌঁছলো না,
ওদের টাকা আগে হাত করতে হবে, নয়তো কিচ্ছু দেবে না। তুমি এখানে বসে থাকো। এই তুমিও তো কেসে ছিলে, তোমারও পাওনা আছে। ওরা এলে কোর্টমুখো যেন না হয়। কেন? আরে আসামি সব বেকসুর খালাস হয়েছে রায়ে, আমি খবর নিয়েছি। এ তো ভালো কথা। তবে তারা এলে যা টাকা বাকি আছে। ধরণী ও হরিমুক্তার নিধুর কথা শুনে হাসলেন। যদুমারুর যে মুখে হতাশার ভাব এনে বললেন, এই জুনিয়র মুক্তার কি না এখনো গায়ে স্কুল কলেজের বেঞ্চির গন্ধ। বুঝতে তোমার এখন অনেক দেরি বাবা। নিধু জিনিসটা এখনো ভালো করে বুঝতে পারেনি দেখে প্রবীণ হরিমুক্তার বললেন, নিধিরামবাবু বুঝলেন না, আসামি যদি ঘুণাক্ষরেও জানতে পারে সে খালাস পাবে, তবে সে আপনাকে বা যদুদাকে আর সিকি পয়সাও ঠেকাবে না। কোর্টের ওদিকে গেলে ওই পেশকার টেস্কার পয়সা আদায় করার জন্য খবরটা শুনিয়ে দেবে, কারণ সবাই তো ওঁত পেতে আছে পরের ঘাড় ভাঙবার জন্যে। আগে বুঝেছি হরিদা, এই যে এরা এসেছে, রূপনারায়ণপুরের সেই মক্কেল দুজন। যদুবাবু অমনি তাদের উপর ছোঁ মেরে পড়ে বললেন, এই যে এলে, এসো বাবা বসো, খবর তো বড় খারাপ। আগন্তুক মক্কেল দুটি পল্লীগ্রামের লোক, পরনে হাঁটু পর্যন্ত তোলা ময়লা কাপড়, পায়ে কাদা, গায়ে ময়লা আকার প্রকারহীন পিরান বা ফতুয়ার উপর গামছা ফেলা, বগলে ছোট পুঁটলি। এদের মধ্যে একজনের চেহারা খুব লম্বা চওড়া, এক মুখ দাড়ি, গোল গোল ভাঁটার মতো চোখ। দেখলে মনে হয় বেশ বলবান, তবে নিরীহ নির্বোধ ধরনের। দুজনেই উৎসুকভাবে বলল, এই কি খবর বাবু? এই খবর খারাপ, হাকিম খুব চটেছেন। এই কার ওপর চটলেন বাবু? আরে তোমাদের দুজনের ওপর। জেলে যেতে হবে, রায়ের গতিক ভালো নয়। আজ একবার হদ্দমুদ্দ শেষ চেষ্টা করে দেখি যদি খালাস করতে পারি। কিন্তু এই সময় যদুমারুজ্জের নিধুর হাতে একটি স্লিপে কি লিখে দিলেন। নিধু স্লিপটা পড়ে বলল, বাবু আজ বিশেষ চেষ্টা করবেন তোমাদের জন্যে। 3 টাকা 13 আনা 9 পাই প্রত্যেকের খরচ চাই। বাবু ওই টাকা তো অত মোরা আনিনি, মোরা জানি রায় বেরুবে। যদুমারুজ্জে মুখ খিঁচিয়ে বললেন, রায় বেরুবে? রায় তোমাদের একেবারে বেকচুর খালাস দিয়ে দেবে যে। যাও গিয়ে এখন 2 বছর ধরে ঘানি টানোগে, যাও জেলে, তবে তোমাদের চৈতন্য হবে। আর সেদিন কি বলে দিয়েছিলাম? তা বাবু বলে তো দিলেন, কিন্তু এদিকে যে মোদের দিন চলে না এমনটা হয়েছে। এই মোকদ্দমার এ পর্যন্ত 22-23 টাকা উকিল মুক্তারের দেনা, আর পুলিশ ওসব প্যান প্যানানি রাগগে যা তুলে। টাকা না আনিস এক পা নড়বো না এখান থেকে, দেখি কি হয়। ক বছর ঘানি টানতে হয় দেখি একবার। এই না বাবু, আপনি একবার চেষ্টা করে দেখুন। আমি টাকার সন্ধান করে আনছি, ওই বাজারের দিকে যাই, আমাদের গাঁয়ের 2 লোক এসে তাদের কাছে। তা যা শিগগির যা। আর শোন একটা কথা, কাছে আয়। তারা কাছে সরে এলে যদু মুক্তার গলার সুর নিচু করে বললেন, এই খবরদার যেন কোর্টের দিকে যাবি নে। তোদের দেখলে হাকিমের রাগ হবে, শেষকালে বাঁচাতে পারবো না তোদের। ওই টাকা এনে আমার হাতে দিয়ে চুপটি করে এই বার লাইব্রেরিতে বারান্দায় বসে থাকবি, বুঝলি? বেশ বাবু, যা বলবেন। লোক দুটি চলে গেলে হরি ও ধরণী মুক্তার হো হো করে হেসে ঘর ফাটাবার উপক্রম করলেন। হরিমুক্তার বললেন, বাবা পাকা লোক যদুদা, ওর কাছে মক্কেলের চালাকি না কোর্টের আমলাদের চালাকি? যদু সগর্বে বললেন, আরে ভায়া, টাকা রয়েছে ওদের কাছে, দেবে না, দিতে চায় না। এই কাজ করছি এই রামনগরের কোর্টে আর 40 বছর প্রায়, দেখে দেখে ঘুণ হয়ে গেলাম। এখনই দেখো না এসে টাকা দিয়ে যাবে। বাইরে দুজনে পরামর্শ করতে গেল আর কাছা থেকে টাকা খুলতে গেল। আমি জ্ঞান হয়ে অবধি এই দেখে আসছি। কত হাকিম এলো, কত হাকিম গেল। এই রমেশ দত্তকে এই কোর্টে দেখেছি, তখন তিনি জয়েন্ট ম্যাজিস্ট্রেট, সিভিলিয়ান রমেশ দত্ত। আমি আজকের লোক নই। নিধুকে ডেকে যদুমারুজ্জে বললেন, এই তুমি বসো এখানে, আমি এই এজলাসে যাবো একবার। কোথাও যেও না টাকা আদায় না করে,
আজ 12 মাসের মোক্তারি জীবনে নিধু এরকম অনেক দেখল। একবার তার মনে হয় এর চেয়ে স্কুল মাস্টারি করা অনেক ভালো ছিল। এ দুঃখের কথা, পলে পলে মনুষ্যত্বের এই মরণ, কার কাছে এসব কথা ব্যক্ত করবে সে? একজন মাত্র মানুষ আছে, সে মঞ্জু। মঞ্জুর কাছে সামনের শনিবারে সব সে খুলে বলবে। এ জীবন আর ভালো লাগে না। কোর্টের কাজ সেরে বের হতে প্রায় 5টা বাজল। সাধন মুক্তার তাকে বাসায় যাবার পথে ধরে বললেন, এই নিধিরাম, শোনো শোনো, এই আমার সে ব্যাপারটা আগে বুঝেছি, সে এখন হবে না। কেন বলো তো? জিজ্ঞেস করেছিলে বাড়িতে? বাড়িতে আর কি জিজ্ঞেস করব, এখন নিজেরই মন নেই। এই তো রোজগারের দশা, দেখছেন তো সব। আরে ওসব কথা কাজের নয় হে, তুমি ছেলে মানুষ, এখনই কি রোজগার করতে চাও? দিন যাক, সিনিয়র মুক্তারগুলো আগে পটল তুলুক। ততদিনে আমাকেও পটল তুলতে হবে দাদা। আর তুমি ভুল করছো ভাইয়া, ভেবে দেখো আগে। তোমাকে এ কাজ করতেই হবে, বাড়িতে এরা তোমাকে পছন্দ। নিধু বাসায় এসে দোর খুলল। এখানে নিজেরই রাঁধতে হয়। একটা ছোকরা চাকর কাজকর্ম করে। ঘর দোর বড় অপরিষ্কার দেখে সে চাকরটিকে ডেকে ধমক দিল, বলল, এই উনুনে আঁচ দে, রান্না চড়িয়ে দেব। ভালো বিপদে ফেলেছে সাধন মুক্তার। বাড়িতে পছন্দ করেছে তো তার কি, কাল সকালে স্পষ্ট জবাব দিয়ে দেবে। হাত মুখ ধুয়ে রান্না চাপাবার উদ্যোগ করছে, এমন সময় সাবডেপুটির আড়দালি এসে একখানা পত্র তার হাতে দিল। সুনীলবাবু তাকে একবার এখনই দেখা করতে লিখেছেন, সেখানেই সে চা খাবে। সন্ধ্যা তখন হয়নি। সুনীলবাবু বৈঠকখানায় বসে মুন্সেফবাবুর সঙ্গে গল্প করছেন। আসুন নিধিরামবাবু, বসুন। এই আপনার জন্য আমরা অপেক্ষা করছি, কেউ চা খায়নি। আগে আমি তো চা খাইনি, আপনারা খান। নমস্কার মুন্সেফবাবু, বেশ ভালো আছেন? মুন্সেফবাবুটি নবাগত। সুনীলবাবু নিধুর পরিচয় করিয়ে দিয়ে বললেন, এর কথাই বলছিলাম, বেশ প্রমিসিং মুখটিয়ার, যদিও এইসবে। মুন্সেফবাবু বললেন, এই আপনার নাম শুনেছি এর মুখে নিধিরামবাবু। আপনার বাড়ি বুঝি লালবিহারীবাবু স্বগ্রামে? আগে আপনি তাকে চেনেন? হ্যাঁ, আলাপ নেই, তবে একই সার্ভিসের লোক, যদিও তিনি আমাদের ঢের সিনিয়র। হ্যাঁ, নাম খুব জানি। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। আগে বলুন। এই লালবিহারীবাবুর বড় ছেলে অরুণকে আপনি জানেন? দেখিনি, তবে নাম শুনেছি। তিনি এখানে আসেননি, তবে শুনছি সামনের রবিবার নাকি আসবেন। সুনীলবাবু বললেন, ও তবে তো ভালো হলো অমরবাবু, চলুন আপনিও সামনের রবিবারে ওদের ওখানে অরুণবাবুকে দেখে আসবেন। কি বলেন নিধিরামবাবু? আগে এ তো খুব ভালো কথা। মুন্সেফবাবু বললেন, আপনাকে বলি, আমার একটি ভাগ্নির সঙ্গে অরুণবাবুর বিবাহের প্রস্তাব হয়েছে। মানে এখনো ফর্মালি ঠিক করা হয়নি ওদের সঙ্গে, আমরা দেখে এসে। আগে খুব ভালো কথা। সুনীলবাবু বললেন, আমরা রবিবারে যাব দুজনে, আপনি দয়া করে শুধু লালবিহারীবাবুকে যদি জানিয়ে রাখেন। এ আর বেশি কথা কি, বলুন, আমি নিশ্চয়ই বলবো এখন। আগে না, আমি তো চা খাইনি, 1 কাপ নিয়ে যাও। আচ্ছা, বাড়তি কাপ আমাদের এখানে দিয়ে যা, চা ফেলা যাবে না আমাদের কাছে। কি বলেন অমরবাবু? আপনাকে কি ওভালটিন দেবে? আগে না, আমি শুধু এই খাবার 1 গ্লাস জল দিলেই। ওরে, এই বাবুকে 1 গ্লাস জল আর পান নিয়ে আয় 3 খেলি। আরও আধ ঘন্টা কথাবার্তার পরে নিধিরাম বিদায় নিয়ে বাসায় এলো। তার মনটা বেশ প্রফুল্ল। এত বড় বড় অফিসারের সঙ্গে বসে চা খেয়ে আড্ডা দেবে সে কখনো ভেবেছিল? গ্রামে তারা অত্যন্ত গরিব। তার বাবা তো কোথাও মুখ পান না গরিব বলে। কাছারির নায়েব দুবেলা ডেকে শাসন করে। আর আজ সে কিনা মহকুমার দণ্ডমুণ্ডের কর্তাদের সঙ্গে সমানে সমানে বসে জলখাবার খেলো, গল্পগুজব করল।
গ্রামে গিয়ে একটা গল্প করবার জিনিস হয়েছে বটে, কিন্তু তার চেয়েও, এসবের চেয়েও গর্বের বিষয় তার জীবনে মঞ্জুর সঙ্গে আলাপ। মঞ্জুর মতো শিক্ষিতা, সুন্দরী, বড় দরের গভর্নমেন্ট অফিসারের মেয়ের সঙ্গে তার আলাপ, তার বন্ধুত্ব। তার এই সৌভাগ্যের তুলনা হয়? কজনের ভাগ্যে এমন ঘটে? কিন্তু মুশকিল ঘটে গেল। সামনের রবিবারে যদি এরা গিয়ে উপস্থিত হন, তবে গোলমালে এমন সকলে ব্যস্ত হয়ে উঠবে যে মঞ্জুর সঙ্গে দেখাশোনা হয়তো ঘটেই উঠবে না। তাদের গ্রামে যখন এরা যাচ্ছেন, তখন তাকে এদের সঙ্গে ব্যস্ত থাকতে হবে। মঞ্জুর সঙ্গে সে দেখা করবে কখন? মঞ্জু যে বলেছিল আগামী রবিবারে অভিনয়ের সম্বন্ধে পরামর্শ করবে, সে সব গেল উল্টে। তার সময় কই? সামনের রবিবার একেবারে মাটি। পরদিন যদু মারুজ্জে কতকটা অবিশ্বাস, কতকটা আগ্রহের সুরে তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ হ্যাঁ নিধু, সুনীল বাবু আর মুন্সেফ বাবু নাকি সামনের সপ্তাহে তোমাদের গাঁয়ে তোমাদের বাড়ি যাচ্ছেন? নিধু হেসে বলল, কে বললে? সব শুনতে পাই হে, সব কানে আসে। ওই পেশকার বাবুর মুখে শুনলাম সুনীল বাবুর চাপরাশি বলেছে। আগে হ্যাঁ কাকা, তবে আমাদের বাড়ি তো নয়, আমাদের প্রতিবেশী লালবিহারী বাবু, মুন্সেফ, তাঁদেরই বাড়ি। আর সে যাই হোক, তুমিও একটু তোমার বাড়িতে নিয়ে যেও, খাতির যত্ন করো হে। হাকিমদের বাড়ি যাতায়াত করলে বা হাকিম বাড়িতে যাতায়াত করলে মক্কেলের চোখে উকিল মোক্তারের কদর বেড়ে যায়। ও একটা মস্ত খাতির হে। যদু মোক্তার যেন একটু ক্ষুণ্ণ হয়েছেন মনে হলো। তিনি এতকাল রামনগরে মোক্তারি করছেন, তাঁর এখানে শহরের বাসায় নিমন্ত্রণ উপলক্ষে অনেকবার হাকিমদের পদধূলি যে না পড়েছে তা নয়, কিন্তু কই, কোনো হাকিম তো তার পৈতৃক গ্রামের বাঁশবনের অন্ধকারে কখনো যাননি। এ মান অনেক বড়, এর মূল্য অনেক বেশি। এই অর্বাচীন জুনিয়র মোক্তারটার অদৃষ্টে কিনা শেষে এই সম্মান জুটল। শনিবার সুনীলবাবু নিধুকে এজলাসে বললেন, লালবিহারী বাবুর নামে চিঠি আর দিলাম না, বুঝলেন? যদি না যাওয়া হয় আপনি মুখেই বলবেন। বাড়ি যাবার পথে নিধু কতবার ভাবল, তাই যেন হয় হে ভগবান, ওদের যাওয়া যেন না ঘটে। যদু মুক্তারের বর্ণিত মান খাতির বা মক্কেলের চোখে মূল্যবৃদ্ধি সে চায় না বর্তমানে। শনি রবিবারগুলো যেন এভাবে নষ্ট না হয়। ভগবানের কাছে এই তার প্রার্থনা। মক্কেলের মান খাতিরে কি হবে? বাড়ি পৌঁছে বিপদের উপর বিপদ। তার এক বৃদ্ধ মেসমশাই এসেছেন। তাঁর বকুনিরও বিরাম নেই, তামাক খাওয়ারও বিরাম নেই। নিধুকে দেখে তিনি যেন তাকে আঁকড়ে ধরলেন। বাজে বকুনিতে নিধুর কান ঝালাপালা হয়ে উঠল। নিধুর মাকে দেখিয়ে বললেন, ওই চিনু তো কালকের মেয়ে। আমি যখন ওর জাট্টুতো দিদিকে বিয়ে করি, তখন চিনুর বয়স কত? এই এতটুকু মেয়ে, রাঙা ছোট্ট শাড়ি পরে গুটগুট করে হাঁটত। আর বসো হয় নিধুবাবু, তোমরা হলে আমার নাতির বয়সী। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে প্রায় ঘণ্টাখানেক কাটল। মেসমশাই তাকে আর ছাড়েন না। তিনি কোন কালে চা বাগানে কাজ করতেন, সেই আমলের সব গল্প। নিধুর মা তার পিতার বয়সী ভগ্নিপতির ঘন ঘন তদারক করছেন, বাড়িশুদ্ধ সরগরম। আজ কি মঞ্জুও একবার খোঁজ নিল না? নিধুর মন রীতিমতো দমে গেল। সন্ধ্যার প্রায় ঘণ্টা দুই পরে নিধু একবার বাড়ি থেকে বের হল। লালবিহারীবাবুর বাড়িতে যাবার খুব ভালো অজুহাত তার রয়েছে। হাকিমবাবুদের আসবার সংবাদটা দেওয়া। সে চেয়ে দেখল ওদের বৈঠকখানায় তার বাবা বসে আছেন। পাড়ার আরও দু একটি বৃদ্ধ সেখানে উপস্থিত, দাবা খেলা চলছে। নিধু ঘরে ঢুকতেই লালবিহারীবাবু বললেন, আরে নিধু যে, এখন এলে? আচ্ছা এসো এসো। আগে কাকাবাবু, একটা কথা বলতে এলাম। আমাদের সাব ডেপুটি সুনীলবাবু আর মুন্সেফ অমরবাবু কাল আপনার বাড়ি বেড়াতে আসবেন বলে দিয়েছেন। ও সুনীল, ওই সিমলে তাঁতিপাড়ার সুনীল, বুঝেছি, জগত্তারণের ছেলে সুনীল। তবে অমরবাবুকে তো আমি ঠিক চিনি নে, নাম শুনেছি বটে।
ছোকরা মতো না? হ্যাঁ, তাই হবে। আমাদের সার্ভিসের সিনিয়র লোকদের অনেককেই জানি কি না। অমরবাবু ছোকরাই হবে। আগে হ্যাঁ, বয়স বেশি নয়, নতুনও খুব নয়, 5-6 বছরের সার্ভিস। হ্যাঁ, ওই হলো। আমাদের সার্ভিসে ওসব জুনিয়রের দল। তা তুমি একবার বাড়ির মধ্যে গিয়ে তোমার কাকিমাকে কথাটা বলো হয়ে। নিধু দুরু দুরু বক্ষে বাড়ির মধ্যে ঢুকল। রান্নাঘরের দাওয়ায় ঝি বসে কি করছে, 2-একটা চাকর ঘুরছে, আর কেউ নেই। নিধু ঝিকে বলল, কাকিমা কোথায়? এই তো এখানে ছিলেন, দেখুন বোধহয় ঘরের মধ্যে কি দোতলায়। ও কাকিমা। দোতলার জানলায় মুখ বাড়িয়ে মঞ্জুই জিজ্ঞাসা করল, কে? নিধুর বুকে কিসের ঢেউ হঠাৎ যেন উদ্বেল হয়ে উঠল। বুক থেকে গলা পর্যন্ত যেন অবশ হয়ে গেল। সে দিশেহারাভাবে উত্তর দিতে গেল, এই যে আমি, নিধু। নিধুদা? বেশ বেশ, লোক যা হোক, দাঁড়ান যাচ্ছি। মঞ্জু জানলা থেকে মুখ সরিয়ে নিল। চোখের পলকে সে একেবারে নিচের বারান্দার দোরের কাছে এসে হাসি মুখে বলল, বারে, আপনি কেমন লোক বলুন তো নিধুদা? কখন এলেন বাড়ি? সন্ধ্যের আগে এসেছি তো। এতক্ষণ কোথায় ছিলেন? আমি আপনার জন্য কতক্ষণ বসে নিজে চা করলাম, বাবা খেতে চেয়েছিলেন বলে। আপনার জন্য রেখে বসে বসে এই আসেন এই আসেন। ও মা, একেবারে রাত 9টার সময় এলেন। নিধু অভিমানের সুরে বলল, তা তুমিও তো খোঁজ করনি মঞ্জু। আমি 2 বার নিপেনকে পাঠিয়েছি যে। কেন, জ্যাঠাইমা বলেননি? কই না তো। বা, সন্ধ্যের আগে বিকেলের দিকে 2 বার নিপেন গিয়েছে। আপনাদের বাড়ি কে এক ভদ্রলোক এসেছেন, তিনি ওকে ডেকে গল্প করলেন, কাছে বসালেন। ও বলছিল আমায়। তাহলে জ্যাঠাইমা বলতে ভুলে গিয়েছেন। ব্যস্ত আছেন কিনা অতিথি নিয়ে? আসুন বসুন। দালানের মধ্যে বসবেন না রোয়াকে? আজ বড্ড গরম, ভাদ্র মাসের গুমট। এই রোয়াকেই বসি, বেশ হাওয়া আছে। মঞ্জু যেন খানিকটা আপন মনেই বলল, দেখুন তো, চপগুলো সব জুড়িয়ে জল হয়ে গেল। এখন কি খেতে ভালো লাগে? বিকেলে বেশ গরম ছিল, খেয়ে কিন্তু নিন্দে করতে পারবেন না। নিধু হেসে বলল, কেন, নিন্দেই তো করব, খারাপ হলেও ভালো বলতে হবে। খারাপ কখনো হয়নি। রান্নায় আমি স্কুলে সার্টিফিকেট পেয়েছি, জানেন তা। তবে জুড়িয়ে গেলে। আপনি বসুন, আমি ওগুলো গরম করে নিয়ে আসি। আধ ঘন্টা পরে মঞ্জু, নৃপেন, বীরেন ও নিধু বসে গল্প করছিল। হঠাৎ মঞ্জু বলল, চলুন ছাদে যাই নিধুদা, বড় গরম এখানে। চলো মেজদা। সবাই মিলে খোলা ছাদে শতরঞ্চি পেতে আসর জমালো। নানা ভূতের গল্প, শহরের গল্প, বীরেনের মুখে উৎসাহের সঙ্গে বর্ণিত গত সপ্তাহে কলকাতায় ফুটবল খেলার গল্প ইত্যাদিতে আড্ডা মুখর হয়ে উঠল। ছাদের ওপারে নুয়ে পড়া বাঁশঝাড়ে রাতচরা কোনো পাখির ডানা ঝটপটি। পরিষ্কার শরতের আকাশে সুস্পষ্ট জলজলে নক্ষত্ররাজি ও ট্যারচা ছায়াপথ। নিধু যেন নতুন মানুষ হয়ে গেছে। জীবনে যেন সেই প্রথম আনন্দ কাকে বলে জেনেছে। এরা কত ভালো ভালো জায়গার গল্প বলছে। কখনো নিধু সেসব জায়গায় যায়ওনি। কলকাতায় গেলেও সেখানকার শিক্ষিত বড়লোকদের সঙ্গে এদের মতো মেশেওনি। জজ মুন্সেফের বাড়িতে শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে এত রাত্রি পর্যন্ত বসে গল্পগুজব করবে, আর বছর এমন সময় সেই কি এ কথা ভাবতে পারত? হঠাৎ তার মনে পড়ল, যে জন্য সে বাড়ির ভেতরে এসেছিল, সুনীলবাবু ও মুন্সেফবাবু আসার কথা বলতে, সে কথা এখনো বলা হয়নি। মঞ্জুকে দেখে সে সব ভুলে গেছে। কথাটা সে আসরেই বলল। বীরেন বলল, ও সুনীলবাবু এখানে এসেছেন নাকি সাব ডেপুটি হয়ে? তা তো জানি না। তাঁর সঙ্গে আলাপ আছে বুঝি? খুব, সিমলেতে আমাদের মামার বাড়ির পাশের বাড়িতেই। মঞ্জু বলল,
ওর বোন ভানু আমার সঙ্গে এক ক্লাসে পড়তো। গত বছর বিয়ে হয়ে গেল। খুব জাঁকের বিয়ে। সুনীলবাবুর বাবা বেশ বড় লোক, তিনিও রিটায়ার্ড সাব জজ। কাল এলে কখন আসবেন? বোধহয় সকালের দিকেই। কাকিমাকে বলো বীরেন, আমি বলতে ভুলেই গিয়েছি। রাত্রে নিধুর মা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, কাল বলবো না কি খেতে মঞ্জুদের? বীরেনও যে এসেছে, তাকেও বলতে হয়। কিন্তু মা, কাল একটু গোলমাল আছে। সাব ডেপুটি আর মুন্সিফবাবু আসবেন বেড়াতে ওদের বাড়ি। কাল দরকার নেই, সেই সব নিয়ে ওরা কাল ব্যস্ত থাকবে। সকালে উঠে নিধু রামনগরের পাকা রাস্তার উপর পায়চারি করল বেলা 8টা পর্যন্ত। তখনও পর্যন্ত কাউকে আসতে দেখা গেল না। না এলেই ভালো, দিনটা একেবারে মাটি হয়ে যাবে ওরা এলে। এত বেলা যখন হয়ে গেল হয়তো আর আসবে না। 8:30 পর্যন্ত রাস্তার উপর অপেক্ষা করে নিধু বাড়ি ফিরছে। পথে নৃপেনের সঙ্গে দেখা। সে বলল, বারে কোথায় গিয়েছিলেন বেড়াতে? আপনার বাড়ি বসে বসে। কেন? দিদি সেই 7:30টার সময় থেকে আপনাকে ডাকতে পাঠিয়েছে। জল খাবার খাবেন বলে খাবার সাজিয়ে বসে আছে। আচ্ছা তুমি যাও নৃপেন, আমি নিয়ে নিই পুকুরে, তারপর যাচ্ছি। স্নান করে ফিটফাট হয়ে মঞ্জুদের বাড়ি যেতে 9টা বেজে গেল। বাড়ির ভেতর পা না দিতেই মঞ্জু রান্নাঘরের দাওয়া থেকে বলল, আজকাল আপনার হয়েছে কি? লুচি জুড়িয়ে জল হয়ে গেল। কখন ডাকতে পাঠিয়েছি নৃপেনকে? বেশ লোক যা হোক। মঞ্জুর মা বসে নিজের হাতেই ওল কুটছেন। তিনিও বললেন, এসো বাবা, মঞ্জু এখনো খায়নি, বলে অতিথিকে না খাইয়ে আগে খেতে নেই। আমি বললাম, ও তো ঘরের ছেলে, ও আবার অতিথি কোথায় মা? তুই খেয়ে নে। মেয়ের সবই বাড়াবাড়ি। নিধু অপ্রতিভ হল। সঙ্গে সঙ্গে এক অপূর্ব উত্তেজনা ও আনন্দে তার সারা শরীর যেন ঝিমঝিম করে উঠল। মঞ্জু না খেয়ে আছে, সে খায়নি বলে? কেন? কই কোনো মেয়ে তো এ পর্যন্ত তার না খাওয়ার জন্য নিজেকে অভুক্ত রাখেনি। অন্তত কোনো শিক্ষিতা তরুণী বড়লোকের মেয়ে তো নয়ই। নিজের সৌভাগ্যকে সে যেন বিশ্বাস করতে পারে না। মঞ্জু তাকে ভেতরের ঘরের বারান্দায় খেতে দিয়ে কাছে দাঁড়িয়ে রইল। বলল, আজ যে সেই প্লে সিলেক্ট করার দিন, তাও আপনি ভুলে বসে আছেন নিধুদা? কেন ভুলবো? তবে আজ অরুণবাবুর আসার কথা ছিল না? বড়দা বেলা 12টার কম কি পৌঁছবেন এখানে? যদি আসেন তো ও বেলা সবাই মিলে বসে। আচ্ছা মঞ্জু, একটা কথা বলবো? কি? তুমি না খেয়ে রইলে কেন এত বেলা পর্যন্ত? অন্যায় নয় তোমার? কাকিমা কি ভাবলেন? মা আবার কি ভাববেন? বারে। নিধুর একটু দুষ্টুমি বুদ্ধি এসে জুটল। কেউ কোনো দিকে নেই দেখে সে সুর নামিয়ে বলল, ভাবছেন কি শুনবে? ভাবছেন মঞ্জুর সঙ্গে নিধুর খুব ভাবসাব হয়েছে কিনা, তাই ও না খেলে মেয়েও খায় না। মঞ্জু চোখ পাকিয়ে বলল, ভদ্রলোকের বাড়িতে বসে ভদ্রলোকের মেয়েদের সম্বন্ধে এসব কি কথাবার্তা হচ্ছে? নিধু হাসি মুখে বলল, বেশ করছি, যাও। কাকিমা ভাবতে পারেন কিনা বলো? পাড়াগাঁয়ের ভূত কি আর সাধে বলে? আর তোমার পৈতৃক ভিটেও তো এই পাড়াগাঁই, বিলেত থেকে তো আর আসুনি। না এসেছি তো না এসেছি, যান, কি হবে তার? পাড়াগাঁয়ের ভূত বলে তাহলে আমাকে গালাগাল দেওয়াটা কি ভালো? তবে এমন সময় হঠাৎ বীরেন ও নৃপেন একসঙ্গে ব্যস্ত সমস্তভাবে ঘরে ঢুকে বলল, ও নিধুদা, ও দিদি, ওরা সব এসেছেন, মুন্সেফ অমরবাবু আর সাব ডেপুটি। বাইরের ঘরে বাবার সঙ্গে। আসুন শিগগির। আমার কথা ওরা জিজ্ঞেস করলেন নাকি? না, তা কিছু বলেননি, তবে বলছিলেন আপনাকে দিয়ে খবর দেওয়া ছিল। মঞ্জু বলল, অত তাড়াতাড়ি গোগ্রাসে গিলতে হবে না। এমন তো লাট সাহেব কেউ আসেনি। ও লুচি দুখানা খেয়ে নিয়ে একটু পরেই না হয়। আপনাকে তো তারা ডেকে পাঠাননি। কিন্তু নিধুর পক্ষে ধীরে সুস্থে বসে বসে লুচি খাওয়া আর সম্ভব নয়। যারা এসেছেন তাঁরা তার কাছে লাট সাহেবই বটে। এ অবস্থায় আর থাকা চলে না।
নিধু এক প্রকার ছুটতে ছুটতে বাইরে এলো। বৈঠকখানায় অনেক লোক। লালবিহারী বাবু, নিধুর বাবা, সাব ডেপুটি ও মুন্সেফ বাবু, উপেন হালদার ও স্থানীয় স্কুলের পণ্ডিত উমাপদ ভট্টাচার্য সকলে মিলে বসে পল্লীগ্রামের বর্তমান দুর্দশার কথা আলোচনা করছেন। সুনীলবাবু নিধুকে দেখে বলে উঠলেন, আরে এই যে নিধিরামবাবু মশাই, রাস্তা বড় ভয়ানক, জায়গায় জায়গায় এমন কাদা যে সাইকেল চলে না, কাঁধে তুলে আনতে হয়েছে। বসুন। মুন্সেফবাবু বললেন, এই আপনাদের বাড়িটা কোন দিকে? আমরা সেখানেও যাব। নিধুর বাবা রামতারণ বিনয়ে ভেঙে পড়ে বললেন, হ্যাঁ যাবেন বই কি, গরিবের কুঁড়েতে আপনাদের মতো মহৎ লোকের পায়ের ধুলো পড়বে এ আমরা আশা করতে পারি নে। এই লালবিহারী বায়া আমাদের গ্রামের চূড়ো, উনি আজ এসেছেন বলেই আপনাদের মতো লোকের। সকলে মিলে গ্রাম দেখতে বের হলো। গ্রামে দ্রষ্টব্য স্থানের মধ্যে একটা ভাঙা শিব মন্দির ছাড়া আর কিছু নেই। উমাপদ পণ্ডিত সেটির মধ্যে নিজে ঢুকে সকলকে ভেতরে আসতে বললেন। সাপের ভয়ে কেউই ভেতরে গেল না। কবাঠিন দরজার কাছে দাঁড়িয়ে উঁকি মেরে দেখল। নিধুর বাড়ির বাইরের ঘরেও সকলে একবার এসে বসলেন। নিধু চা ও খাবারের ব্যবস্থা পূর্ব থেকেই করে রেখেছিল। সকলকে রেকাবি করে খাবার দেওয়া হলো। সুনীলবাবু ও মুন্সেফবাবু ছাড়া আর কেউ খেতে চাইলেন না, কারণ বাকি সকলে বৃদ্ধ, ওরা সান্ধানিক না করে খাবেন না। সকলে মিলে আবার মঞ্জুদের বাড়ি ফিরল। সুনীলবাবুকে মঞ্জুর মা বাড়ির ভেতরে ডেকে পাঠালেন। বীরেন তাকে নিয়ে গেল। নিধু সঙ্গেই দাঁড়িয়েছিল, কিন্তু তাকে বীরেন যেন দেখতেই পেল না আজ। নিধু বাড়ি ফিরে আসতেই তার মা বললেন, হ্যাঁ রে, মোহনভোগ খারাপ হয়নি তো? কেন খারাপ হবে, বেশ হয়েছিল। ওরা খেয়েছিলেন তো হাকিম বাবুরা? সবটা খেয়েছিল, ভালো হলে খাবে না কেন? হ্যাঁ রে, তুই এখানে খাবি না জজবাবুদের বাড়ি খেতে বলেছে? এ ধরনের সোজা প্রশ্নের উত্তরে নিধু প্রথমটা কি বলবে ঠিক করতে পারল না। পরে বলল, না বাড়িতেই খাবো, ওরা খেতে বলেছিল, কিন্তু আমার লজ্জা করে মা, রোজ রোজ ওদের বাড়ি। নিধুর মা ক্ষুণ্ণ স্বরে বললেন, তা আজকের দিনটা কেন খেলি নে? ভালোটা মন্দটা হতো, বড় বড় বাবুরা এসেছে বাড়িতে। তা হোক মা, ফি রবিবারেই তো ওখানে খাচ্ছি, তোমার হাতের রান্না খাওয়া বরং হয়েই ওঠে না আজকাল। নিধুর মা মনে মনে খুশি হলেন। ছেলের মতো ছেলে নিধু, এখন বেঁচে থাকলে হয়। আজ তার দৌলতেই তো তাদের খড়ের ঘরে হাকিম হুকুমের পায়ের ধুলো পড়ল। বংশের মুখ উজ্জ্বল করা ছেলে বটে। দুপুরের পরেই তিনি পুকুরের ঘাটে বাসন মাজতে গিয়ে বুঝলেন কথাটা সারা গ্রামে রাষ্ট্র হয়েছে। তিনুর মা বুড়ো রায়গিন্নি বললেন, হ্যাঁ রে ও নতুন বউ, তোদের বাড়ি নাকি রামনগর থেকে ডিপটি বাবু আর মনসব বাবু এসেছিল? হ্যাঁ দিদি, কার মুখে শুনলে? ও মা, এই দক্ষ পিসি বললে, জগ ঠাকুরুন তাকে বলেছে, সকলেই তো বলছে। তা বেশ, ভালো ভালো। জজবাবুদের বাড়ি এসেছিলেন, তা নিধুকে খুব ভালোবাসেন কি না, তাই এখানেও এলেন। বড় ভালো লোক। ইতিমধ্যে আরও 2-3টি পাড়ার ঝি বউ পুকুরের ঘাটে বাসন হাতে এলেন। সকলের মুখেই ওই এক প্রশ্ন, হাকিমদের বয়স কত, নিধুর মা কি খেতে দিল তাদের? বুড়ো রায়গিন্নি বললেন, তা বেঁচে থাক নিধু, ওকে সবাই ভালোবাসে, অমন ছেলে গাঁয়ে নেই। তাই এখন বলো দিদি, তোমাদের আশীর্বাদে, তোমাদের মা বাপের আশীর্বাদে নিধু এখন। নিধুকে কিন্তু সারাদিনের মধ্যে ও বাড়ি থেকে কেউই ডাকতে এলো না। বিকালের দিকে সে নিজেই একবার মঞ্জুদের বৈঠকখানায় গিয়ে খোঁজ নিয়ে জানল সুনীলবাবু ও মুন্সেফবাবু বাড়ির মধ্যে জলযোগ করছেন, এখনই রামনগরে ফিরবেন। লালবিহারী বাবুকেও বাইরে দেখা গেল না, সম্ভবত অন্তঃপুরে অতিথিদের আদর আপ্যায়নে নিযুক্ত আছেন। কিছু ভালো লাগলো না, পৃথিবীটা হঠাৎ যেন ফাঁকা হয়ে গেছে।
রামনগরের পাকা রাস্তার উপরে খানিকটা উদ্ভ্রান্তভাবে পায়চারি করতে করতে সে একটা সাঁকোর ওপর এসে বসল। হঠাৎ সে দেখল দূরে দুখানা সাইকেলে সুনীলবাবু ও মুন্সেফবাবু আসছেন। তাঁরাও তাকে দেখেছেন মনে করে সে উঠে দাঁড়ালো, নতুবা হয়তো গাছের আড়ালে লুকিয়ে পড়ত। সুনীলবাবু কাছে এসে বললেন, নিধিরামবাবু বেড়াতে বেরিয়েছেন বুঝি? খুঁজলাম আপনাকে আসবার সময়, পেলাম না। আপনি কাল সকালে যাবেন? দুজনেই সাইকেল থেকে নেমেছিলেন। নিধু কিছু দূর পর্যন্ত তাদের সঙ্গে হেঁটে এগিয়ে দিয়ে এলো। সন্ধ্যার পরে সে বাড়ি ফিরল। নিধুর মা বললেন, বিকেলবেলা কিছু খেলি নে? জজবাবুদের বাড়ি খাবার খেয়েছিস বুঝি? হ্যাঁ। সে আমি তখনই বুঝেছি, তোকে না খাইয়ে কি ওরা ছাড়ে কখনো? হাকিমবাবুরা চলে গেল বুঝি? গেল। এমন সময় একটা লণ্ঠনের আলো তাদের উঠোনে পড়ল এবং আলোর পেছনে লণ্ঠন ধরে যে দুজন মেটে পাঁচিলের ছোট দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকল, তাদের দেখে নিধু বিস্ময়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। মঞ্জু এগিয়ে এসে বলল, ও জ্যাঠাইমা, কি করছেন? নিধুদা কোথায়? ওমা, এই যে নিধুদা। হতভম্ব নিধু কিছু জবাব দেবার পূর্বেই মঞ্জু বলল, বরদা এসেছেন, আপনাকে খুঁজছেন কখন থেকে। জ্যাঠাইমা, নিধুদা আজ রাত্রে ওখানে খাবে কিন্তু। চলুন নিধুদা, আসুন। বলেই নিধুকে বিশেষ কিছু বলবার সুযোগ না দিয়েই মঞ্জু ও নৃপেন তাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। নৃপেন আগে, মঞ্জু ও নিধু পেছনে। পথে মঞ্জু বলল, কি হয়েছে আপনার? সারাদিন দেখিনি কেন? ছিলেন কোথায়? বাড়িতেই ছিলাম, যাব আবার কোথায়? আমাদের ওখানে যাননি যে বড়? সব সময় যে যেতে হবে তার মানে কি? মঞ্জু নিধুর উত্তর শুনে অবাক হয়ে তার দিকে অল্পক্ষণ চেয়ে থেকে বলল, কি হয়েছে আপনার? কিছুই না, আমরা গরিব মানুষ, আমাদের আবার হবে কি? কেন রাগ হলো কেন হঠাৎ? শুনি, কি হয়েছে? কিছুই না, কি আবার হবে? রাগ হয়েছে তা আমার বুঝতে বাকি নেই, কিন্তু আমি কি করব নিধুদা? বাড়িতে আজ সবাই ওদের নিয়ে ব্যস্ত। আমি ওদের সামনে কবার বেরিয়েছি, ডাকবার সুবিধে থাকলে ডাকতাম। নিধুর রাগ নিবে জল হয়ে গেল। বেচারি মঞ্জু, সে কি করবে? বাড়ি ঢুকে মঞ্জু মাকে ডেকে বলল, নিধুদা রাত্রে আমাদের এখানে খাবে বলে এসেছি মা। আজ সারাদিন আমাদের বাড়িতে আসেনি মা, এখন গিয়ে ধরে আনলাম। আসুন বরদার সঙ্গে দেখা করিয়ে দিই। পাশের ঘরে মঞ্জুর বরদা অরুণের সঙ্গে আলাপ হলো। অরুণকে নিধুর তেমন ভালো লাগলো না। কথার মধ্যে বেশিরভাগ বাঁকা সুরে ইংরেজি বলে, ঘন ঘন সিগারেট খায়, একটু নাক সিটকানো গর্বের ভাব কথাবার্তার মধ্যে। অরুণের প্রতি কথায় পাড়াগাঁয়ের সব কিছুর ওপর একটা ঘৃণা ও তাচ্ছিল্যের ভাব বেশ সুস্পষ্ট। ওহ, কাল কি সোজা কষ্ট গিয়েছে এখানে পৌঁছতে, আর বাবারও যেমন কাণ্ড। বলেছিলুম দেশে পুজো করে কি হবে, ছুটি নিয়ে এই অজপাড়াগাঁয়ে বসে আছেন। তারপর যখন ম্যালেরিয়াতে ধরবে তখন বুঝবেন। বাবা, এই জঙ্গলে মানুষ থাকে? তা বটে, আমরা উপায় নেই বলেই পড়ে আছি। আপনি বুঝি রামনগরে প্র্যাকটিস করেন? ফিল্ড কীরকম? আগে ভালোই ছিল, এখন দেশে নেই পয়সা। আপনিও তো ল পড়ছেন শুনলাম। হ্যাঁ, আমি যদি বসি আলিপুরে বসবো। এইসব জায়গায় লাইফটা নষ্ট করে কোনো লাভ নেই, পয়সা পেলেও না। না, আপনাদের মতো লোক কেন এখানে থাকতে যাবেন? আরও আধ ঘন্টা পরে মঞ্জুকে সে কিছুক্ষণের জন্য একা পেল। মঞ্জু বলল, বরদার সঙ্গে আলাপ হলো? বেশ লোক বরদা। কাল সকালে যাবেন নাকি আপনি? যাব না তো কি, এখানে থাকলে তো চলবে না। এখনো আপনার রাগ যায়নি নিধুদা? আমরা গরিব মানুষ, আমাদের আবার রাগ?
ওরকম বলবেন না নিধুদা, আমার মনে কষ্ট হয় না ওতে। আর হলে কি সারাদিন না ডেকে থাকতে পারতে? কিছু লাভ ছিল না ডেকে, সামনে বেরোতে পারতাম না তো। কেন? ওরা সব সময় ঘরের মধ্যে, অমরবাবুর সামনে আমি বেরোইনি, ওর সঙ্গে আলাপ নেই আমার। আমি ভাবলুম আমাকে ওদের সামনে কি করে বার করবে ভেবে আর ডাকলে না। দুষ্টু বুদ্ধি আপনার হাড়ে হাড়ে, কুটিল মন কি না? সে তো জানোই, পাড়া গাঁয়ের মানুষের মন কখনো সরল হয়? হয়ই না তো, সেটা মিথ্যে কথা নাকি? তার প্রমাণ পেয়েই গেলে, হাতে নাতেই পেলে। এমন আড়ি দেব আপনার সঙ্গে যে আর কখনো কথা বলবো না। না, তা করো না লক্ষ্মীটি, তাহলে থাকতে পারবো না। তবে তবে ওরম করেন কেন? এখন বলুন, আর ওসব কথা বলবেন না। কখনো না। পুজোর সময় প্লে করার কি হবে? ঠিক করে ফেলো, অরুণবাবু তো আছেন। বরদা বলছিলেন রবি ঠাকুরের ফাল্গুনি প্লে করতে, কলকাতায় সম্প্রতি হয়েছে, উনি দেখে এসেছেন। উনি যা বলেন বইখানা আনতে বলো। আপনি কি বলেন? আমি ওসবের কি জানি। আমরা জানি যাত্রার প্লে, রামনগরে উকিল মোক্তারের একটা থিয়েটার আছে, তারা পুজোর সময় গিরিশ ঘোষের জনা করবে, আমাকে পাঠ নিতে বলেছে। কি পাঠ নেবেন? তা এখনো ঠিক হয়নি। ভালো পাঠ করতে পারেন? কখনো করিনি, কি করে বলি, তবে চেষ্টা করলে মন্দ হবে না। আমার মনে হয় খুব ভালোই হবে। তুমি পাঠ করবে তো? আমি তো স্কুলে পাঠ করে এসেছি ফি বছর, আমার অভ্যেস আছে। গান যাতে আছে এমন পাঠ আমায় দিত। এখানেও তাই নিতে হবে তোমায়, গান তুমি ছাড়া কে গাইবে? আচ্ছা একটা কথা, পাড়া গায়ে কেউ কিছু বলবে না তো? তোমরা করলে কেউ কিছু বলবে না, কাকাবাবুর নামে সবাই তটস্থ, অন্য কেউ হলে রক্ষে থাকতো না। সে আমি জানি। আচ্ছা, গায়ের আর কোনো মেয়ে পাঠ নিতে পারে? আমার তো মনে হয় না, তবে ভুবন গাঙ্গুলির এক মেয়ে এসেছে বাপের বাড়ি, বিয়ে হয়ে গিয়েছে, জামাই রেলের অফিসে ভালো চাকরি করে। তুমি ডাকিয়ে জিজ্ঞেস করো, ও বিয়ের আগে গোয়ারি গার্লস স্কুলে পড়তো মামার বাড়ি থেকে, সেখানে পাঠ করতো। কি নাম? আমি তো জানি নে, কালই আলাপ করব। নাম হৈমবতী, এখন শুনছি নাম হয়েছে হেমপ্রভা। ও চিরকাল মামার বাড়িতে মানুষ, এখানে বড় একটা আসতো না, তাছাড়া ওর বাবাও নাকি এখানে থাকতো না। যাক, সে কথা বাদ দাও মঞ্জু, ডেকে নিয়ে আসতে পারো তো এসো। তারপর সেই কাগজ বার করার কথা মনে আছে তো? সে তো পুজোর পর। না, পুজোর সময় প্রথম সংখ্যা বার করব। যা তোমার ইচ্ছে, তুমি যা বলবে আমি তাই করব। মনের কথা বলছেন নিধুদা? মনের কথা নিশ্চয়ই, বিশ্বাস করো মঞ্জু। রাত্রে আহারাদির পরে নিধু চলে এলো। আসবার সময় মঞ্জু দরজায় দাঁড়িয়ে বলল, সামনের শনিবারে আসবেন তো? কেন আসবো না? না এলে আপনার সঙ্গে আড়ি দেব। দেখো আসে কিনা। সারা সপ্তাহ ধরে নিধু একটি পয়সা রোজগার করতে পারল না। মক্কেলের যেন দুর্ভিক্ষ লেগেছে। সকাল থেকে তীর্থের কাকের মতন বাসায় বসে ঘন ঘন হাই তুলে ও বাইরের দিকে সতৃষ্ণ নয়নে চেয়ে থেকে নিধুর মোক্তারি ব্যবসাটার ওপর অশ্রদ্ধা ধরে গেল। নিধুর মুহুরি বলে, বাবু এই হপ্তাটায় হলো কি, মক্কেলের যেন আকাল পড়েছে দেখছি। চলো কোর্টে আসতে পারে। কিন্তু কোর্টেও কেউ আসে না। যদু মুক্তার একদিন বললেন, ওহে সুনীল বাবুর কোর্টে তো তোমার খাতির আছে, এই জামিনের জন্য মুভ করে জামিনটা করিয়ে দাও না। নিধু কেস শুনে বুঝল এক্ষেত্রে জামিন হওয়া অসম্ভব। বাড়িতে চোরাই মাল পাওয়া গিয়েছে। পুলিশ যে রিপোর্ট দাখিল করেছে তার গতিকও খুব খারাপ। যদু মুক্তার নিজের নাম খারাপ করতে রাজি নন, তিনি খুব ভালোই জানেন কোর্ট জামিন দিতে রাজি হবে না।
খাতিরে পড়ে যদি সুনীলবাবু জামিন মঞ্জুর করেন এই যদুবাবুর ভরসা। সে বলল, কাকাবাবু, এ আমার দ্বারা সুবিধে হবে না। কেন হবে না? যাও না একবার। মাফ করুন কাকাবাবু, সুনীলবাবু কি মনে করবেন? আরে চেষ্টা করতে দোষ কি, যাও একবার। যদুবাবুর অনুরোধ এড়াতে না পেরে নিধু গিয়ে জামিনের দরখাস্ত দিয়ে জামিনের প্রার্থনা করল। সুনীলবাবু জামিন মঞ্জুর করলেন। মক্কেল নিধুকে 2টি টাকা দিল। নিধু সে 2টি টাকা নিয়ে যদুবাবুর হাতে দিতে তিনি কোনো কথা না বলে তা পকেটস্থ করলেন, কারণ মক্কেল আসলে তাঁর। অবশ্য জামিননামার টাকাটা নিধু পেল। বাসায় এসে সে দেখল সাধন মুক্তার তার জন্য রোয়াকে বসে অপেক্ষা করছেন। তাকে দেখে সাধন বললেন, এই তোমার জন্য বসে আছি হে নিধিরাম। আগে বসুন বসুন, বড় কষ্ট হয়েছে? এই কিছু কষ্ট নয়, তুমি জামা কাপড় ছেড়ে সুস্থ হও, আমি একটা বিশেষ দরকারে এসেছি। ওবেলা তোমার কেসটা বেশ ভালো হয়েছে, কিন্তু ওই যদুদা নাকি তোমায় টাকা দেননি। কে বললে আপনাকে? এই আমি সব জানি হে, আমার কাছে কি লুকোনো থাকে কিছু, তাই কি না? আগে না, তা নয়, তবে ওরই মক্কেল। আরে কিসে ওর মক্কেল? তুমি জামিনের দরখাস্ত দিয়ে জামিন মুভ করে জিতলে, তবে ওর মক্কেল হলো কি করে? মক্কেলের গায়ে লেখা আছে নাকি কার মক্কেল? আগে ওর কাছেই প্রথম তারা গিয়েছিল, আমার কাছে তো আসেনি, তাই। তবে ওর মক্কেল হয়ে গেল? অত সূক্ষ্ম ওজন জ্ঞান করে মক্তারি ব্যবসা চলে না ভায়া। হরি আমায় বলছিল, যদুদার আক্কেলটা দেখলে, ছোকরা জামিন মঞ্জুর করিয়ে দিলে আর যদুদার দিব্যি টাকাটা গাপ করে ফেললে বেমালুম। ঘোর কলি। আমার পরামর্শ শোনো, আমি বলি। আগে কি? এই সুনীলবাবুর কোর্টে তোমার খাতির হয়ে গিয়েছে সবাই জানে, ইতিমধ্যে প্রচার জন্মে গিয়েছে। তুমি এখন যদুদার হাত থেকে কেস পেলেও ফিয়ের টাকা তাঁকে দিও না। যদুদা চিরকাল ওই করে এলেন, যার সঙ্গে যার খাতির ওই তাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে নাম কেনেন নিজে। নিধিরাম দেখল সাধন মুক্তারের কথায় সামান্য মাত্র সায় দিলেও আর রক্ষা নেই। ইনি গিয়ে এ কথা অন্য কোথাও গল্প করবেন, সেই ব্যক্তি যদুবাবুর কানে কথা ওঠালে তার উপর যদুবাবু চটে যাবেন। তার ব্যবসার প্রথম দিকে তার মতো প্রধান মুক্তারের সাহায্য ও উপদেশ থেকে বঞ্চিত হলে নিজের সমূহ ক্ষতি। সে একটু বেশ জোরের সঙ্গেই বলল, না সাধনবাবু, আমি তা মনে করি না। যদুবাবু খুব বিচক্ষণ মুক্তার, সত্যিকার কাজের লোক। আমার তিনি পিতৃবন্ধু, আমার ছেলের মতো দেখেন। সাধন বিদ্রূপের সুরে বললেন, ছেলের মতো দেখেন? তা তো বেশ বোঝাই গেল। মুখে ছেলের মতন দেখি বললেই তো হয় না, সেরকম দেখাতে হয়। 2 টাকার লোভ ছাড়তে পারলেন না, ছেলের মতো দেখেন। যাক, ও নিয়ে আর। তা তুমি আমার 2 মক্কেলের কেস কাল নাও না, আমার প্রাপ্য টাকার অর্ধেক তোমায় দেব, করবে? কেন করব না বলুন, দেবেন আপনি। নিধু একটু আশ্চর্য হয়ে গেল যে সাধন এবার তাকে বিবাহ সংক্রান্ত কোনো কথাই জিজ্ঞাসা করলেন না। হঠাৎ সাধন বললেন, হ্যাঁ, এই সেদিন ওরা বুঝি তোমার বাড়িতে? আমার বাড়ি কোথায়? লালবিহারীবাবু মুন্সেফ আছেন আমাদের প্রতিবেশী, তাঁর বাড়িতে গিয়েছিলেন। তা তুমি বাড়ি নিয়ে গিয়ে খাতির করেছিলে তো? হ্যাঁ, তা অবশ্যই সামান্য, আমার আর কি ক্ষমতা। বেশ বেশ, সেই কথাই বলছি, ভালো কথাই তো। তোমার সঙ্গে সুনীলবাবুর বেশ আলাপ হয়ে গিয়েছে, এ কথা শুনে অনেকেরই খুব হিংসে তোমার ওপরে, জানো তো। নিধু আশ্চর্য হয়ে বলল, সে কি? এর জন্য কিসের হিংসে? তুমি কেন হাকিমদের সঙ্গে আলাপ করবে, বাড়ি নিয়ে যাবে? যখন বারে এত প্রবীণ মুক্তার রয়েছে, কই আর কারো বাড়ি তো হাকিম যায়নি। এসব নিয়ে কথাবার্তা হয় নাকি? তুমি শুনলে অবাক হয়ে যাবে, ওই বারের প্রবীণ মুক্তারেরা পর্যন্ত এই নিয়ে বলা বলি করছে। সবারই হিংসে। করুক গিয়ে, ভালোই তো, আমার একটু পসার হবে হয়তো ওতে। না ভায়া, মক্কেল ভাঙিয়ে নিতেও পারে।
হিংসে করে যদি তোমার পেছনে সবাই লাগে তবে তোমার মক্কেল পাওয়া মুশকিল হয়ে দাঁড়াবে। এই আমি তোমার হিতৈষী বলেই তোমায় আজ বলে গেলাম। সাধন কি মতলবে এসেছিল নিধু বুঝতে পারল না, কিন্তু তার মনে হলো সাধনের কথার মূলে হয়তো সত্য আছে। বার লাইব্রেরি শুদ্ধ সব মুখ তার বিরুদ্ধে দাঁড়ালো নাকি? নতুবা সারা সপ্তাহে সে একটি পয়সা পেল না কেন? শনিবার দিন সকালে বাড়িওয়ালার লোক ও গোয়ালা এসে তাগাদা দিল। নিধু তাদের বুঝিয়ে দিল এ চাকরি নয় যে মাসকাবারে মাইনে হাতে আসে, টাকা দিতে 2-4 দিন বিলম্ব হবে। কিন্তু বাড়িওয়ালার লোক যেন তাড়ালো। বাড়িতে আজ যাবার সময় জিনিসপত্র সওদা করে নিয়ে যেতে হবে, হাতে এদিকে একটি পয়সা নেই। তার আয়ের ওপর আজকাল সংসার চলে, খরচা দিয়ে না এলে পরবর্তী সপ্তাহে সংসার অচল। নিধুর মুহুরি এই সময় এসে বলল, বাবু আজ বাড়ি যাবেন? তাই ভাবছি কি নিয়ে যাই, একটা পয়সা তো নেই হাতে। মক্তারি ব্যবসার এই মজা, এই মাঝে মাঝে এমন হবেই বাবু। মক্কেল কি সবসময় জোটে? যদুবাবুর কাছে একবার যান না। কোথাও যাব না, ওতে আরো ছোট হতে হয়। না হয় আজ বাড়ি যাব না, সেও ভালো। শুধু সেই শনিবার নয়, পরের শনিবারেও নিধুর বাড়ি যাওয়া হলো না। মক্কেলের দেখা নেই আদৌ। মুদি ধারে জিনিসপত্র দেয়, তাই বাসা খরচ একরূপ চলল। কিন্তু অন্যান্য পাওনাদারের তাগাদায় নিধু অস্থির হয়ে উঠল। ইতিমধ্যে সে বাড়ি থেকে বাবার চিঠি পেল। শনিবার বাড়ি কেন আসেনি, সংসারে খুব কষ্ট যাচ্ছে। বাড়িশুদ্ধ লোককে অনাহারে থাকতে হবে যদি সে সামনের শনিবারে না আসে। আসবার সময় যেন হেন আনে ত্যান আনে। জিনিসপত্রের একটা লম্বা ফর্দ পত্রের শেষে জুড়ে দেওয়া আছে। চিঠিখানা ছাড়া হয়েছে শুক্রবার। রবিবার সকালে সে চিঠি পেল। সে সম্পূর্ণ নিরুপায়। হাতে পয়সা না এলে বাড়ি গিয়ে লাভ কি? সোমবারে সে কি কাজে একবার সুনীলবাবুর কোর্টে গিয়েছিল। তাকে দেখে সুনীলবাবু বললেন, নিধিরামবাবু, আপনি এই শনিবারে বাড়ি যাননি তো? না, একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। আমি গিয়ে আপনাকে কত খুঁজলাম, তা সবাই বললে আপনি যাননি। ও, আপনি গিয়েছিলেন বুঝি? হ্যাঁ, আমি গিয়েছিলাম। মানে যাবার জন্য বিশেষ করে পত্র দিয়েছিলেন পিসিমা, মানে লালবিহারীবাবুর স্ত্রী, আমাদের এক পাড়ার মেয়ে কিনা। ও, আপনি একা গিয়েছিলেন? হ্যাঁ, এবার একাই। সেই জন্যই তো বিশেষ করে আপনার খোঁজ করলাম। কার সঙ্গে বসে দুদণ্ড কথা বলি। লালবিহারীবাবু প্রবীণ লোক, তাঁর সঙ্গে কতক্ষণ গল্প করা যাবে। আপনি যে যাবেন না আমার সে কথা মনেই হয়নি। আপনিও তো গত সপ্তাহে আমার কোর্টে একদিনও আসেননি কিনা। নিধু মনে মনে ভাবল, কেস থাকলে তো কোর্টে আসবে। মক্কেল নামক জীব হঠাৎ পৃথিবীতে যে এত দুর্লভ দর্শন হয়ে উঠেছে, তার খবর হাকিমের চেয়ারে বসে কি করে রাখবেন তিনি। মুখে বলল, আগে হ্যাঁ, আমিও যদি জানতাম আপনি যাচ্ছেন তাহলে নিশ্চয়ই যেতাম, তা তো জানি না। সন্ধ্যার সময় সুনীলবাবুর আর্দালি এসে নিধুর হাতে একখানি চিঠি দিল। বিশেষ দরকার, নিধিরামবাবু কি দয়া করে একবার তাঁর বাসার দিকে আসতে পারেন? নিধু গিয়ে দেখল বাইরের ঘরে একা সুনীলবাবুই বসে আছেন। মুন্সেফবাবু এ সময় এখানে বসে আড্ডা দেন, আজ তিনি আসেননি। নিধুকে দেখে সুনীলবাবু চেয়ার ছেড়ে উঠে বললেন, আসুন আসুন, সেদিন আপনাদের বাড়ি গিয়ে আদর যত্নে বড় আনন্দ পেয়েছিলাম। বসুন। নিধু লজ্জিত মুখে বলল, আমাদের আবার আদর যত্ন? আপনাদের মতো লোককে কি আমরা উপযুক্ত আদর অভ্যর্থনা করতে পারি? সামান্য অবস্থার মানুষ আমরা। ওসব বলবেন না নিধিরামবাবু, ওতে মনে কষ্ট পাই। বসুন, আমি দেখি চায়ের কি হলো। আপনার সঙ্গে খাবো বলে বসে আছি। ও, আপনি চা খান না বুঝি? আবার একটু মিষ্টিমুখ করে। চা ও জলযোগ পর্ব চুকে গেলে সুনীলবাবু বললেন, আপনার সঙ্গে আমার একটা কথা আছে।
নিধু একটু বিস্মিত হলেও মুখে তা প্রকাশ করল না। তার মতো লোকের সঙ্গে কি কথা আছে একটা মহকুমার সেকেন্ড অফিসারের, সে ভেবেই পেল না। লালবিহারী বাবুকে তো আপনি ভালো করেই জানেন। আগে হ্যাঁ, তা জানি বই কি, এক গাঁয়ের লোক। তবে উনি এবার অনেকদিন পরে গাঁয়ে এলেন। একবার দেখেছিলাম ছেলেবেলায়, আর এই একবার দেখলাম। বাবার সঙ্গে খুব আলাপ। তা তো হবেই। আপনার বাবাকে এই রবিবারেও দেখলাম লালবিহারী বাবুর বৈঠকখানাতেই। ওরা সমবয়সী প্রায়। ঠিক সমবয়সী নয়, বাবার বয়স বেশি। আচ্ছা, আপনি ওই লালবিহারী বাবুর মেয়ে মঞ্জুরিকে দেখেছেন তো? নিধু প্রায় চমকে উঠে সুনীলবাবুর মুখের দিকে চেয়ে বলল, মঞ্জুরি? ও মঞ্জু? আগে হ্যাঁ, তাকে দেখেছি বই কি। তা সুনীলবাবু সম্ভবত নিধুর ভাবান্তর লক্ষ্য করলেন না। তিনি সহজ সুরেই বললেন, তাকে দেখেছেন তাহলে? আগে হ্যাঁ, দেখেছি বই কি। কেন বলুন তো? সুনীলবাবু সলজ্জ হেসে বললেন, সেদিন লালবিহারী বাবু ওর সঙ্গে বিবাহের প্রস্তাব করলেন কিনা তাই বলছি। কার বিবাহ? মানে আমার সঙ্গেই। ও, তা আপনি কিরকম মনে করেন? মেয়েটি ভালোই কি বলেন? আপনাদের গাঁয়ের মেয়ে, তাই জিজ্ঞেস করছি। ইয়ে হ্যাঁ, ভালো বই কি, বেশ ভালো। অবশ্যই আমার মতে হবে না। আমার বাবা কর্তা, তাকে জিজ্ঞেস না করে কোনো কাজ হতে পারে না। তাঁরা মেয়েটিকে দেখেছেন কারণ একই পাড়ায় ওর মামার বাড়ি, সেখানে থেকে স্কুলে পড়ে। আমাদের বাড়িও ওদের যাতায়াত আছে, তবে আমি কখনো দেখিনি, কারণ আমি থাকি বিদেশে। কলকাতায় থাকি আর কদিন। কেন রবিবারে তাকে দেখলেন না? ঠিক মেয়ে দেখানো উদ্দেশ্য ছিল না। তাছাড়া বাবা মেয়ে না দেখে গেলে আমার দেখাতেও কিছু হবে না। তবুও ওরা একবার মেয়েটিকে দেখাতে চাইলেন, তাই দেখলাম। দেখতে ভালোই অবশ্যই, সে আমি আগেও শুনেছিলাম, কিন্তু শুধু বাইরে দেখে। নিধুর মনের ভেতর থেকে কে যেন বলল, এ কথার উত্তর তার দেওয়া উচিত। মঞ্জুকে সে সবসময় সর্বত্র বড় করেই রাখতে চায়। কারো মনে তার সম্বন্ধে ছোট ধারণা না হয়, এটা দেখা তার সর্বপ্রথম কর্তব্য। সুতরাং সে বলল, আগে না, শুধু বাইরে নয়, মেয়েটি সত্যিই ভালো। সুনীলবাবু একটু আগ্রহের সুরে বললেন, আপনার তাই মনে হয়? হ্যাঁ, আমার কেন, শুধু আমাদের গ্রামের সকলেরই তাই মত। সত্যি ওরকম মেয়ে আজকাল বড় একটা দেখা যায় না। বেশ বেশ, আপনার মুখে একথা শুনে বড় খুশি হলাম। দেখুন মশাই, কিছু মনে করবেন না। যার সঙ্গে সারা জীবন কাটাতে হবে, তাকে অন্তত একটু যাচাই না করে নিয়ে। আমার অন্তত তাই মত। বাবা যা দেখবেন সে তো দেখবেনই। নিধু একথার বিশেষ কোনো জবাব দিল না।